কিন্তু ডক্টর ইউনূস তো আসলে একজন প্রজ্ঞাবান মানুষ, উনি নোবেল পেয়েছেন, উনি বিশ্ব দরবারে পরিচিত। আমি আপনাকে একটা জিনিস বলি, ডক্টর ইউনূস তার নিজের সাক্ষাৎকারে বলেছেন উনি রাজনীতি বোঝেন না, দেশ পরিচালনা তার কাজ নেই, তার নিজের মুখের কথা না। অন্তর্বর্তীকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন, এরা তো আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কালচারাল ফ্যাসিস্ট বলে আমাকে, আমার সঙ্গে শেখ হাসিনার ছবি আবিষ্কার করে তো ফারুকের বউয়ের তো ছবি আছে, ফারুকের তো ছবি আছে, পলককে জড়ায় ধরে ছবি আছে, পলকের সঙ্গেও কি কাজ করেছে, কোথায় কোথায় কি কি কাজ করেছে, কি কি সরকারি সুবিধা নিয়েছে, এগুলো আমরা জানি না। আমার বন্ধু আছেন প্রধান উপদেষ্টাকে বিশ্ব বাটপার ডাকেন, এটা কম হয়ে গিয়েছে। স্বপ্নের জন্য বা যে ধরনের আকাঙ্ক্ষায় এতগুলি ছেলে মেয়ে প্রাণ দিয়েছে, সেই প্রাণদানের সঙ্গে তারা রীতিমতো বেইমানি করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়ে হামের টিকা নিয়ে গড়বড় করে তিনি নিজে কিন্তু সিঙ্গাপুরে গিয়ে সরকারের টাকায় চিকিৎসা নিয়েছেন। এবং আরেকটা মজার ব্যাপার আছে, ফারুকিও বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে। আপনি আমার বলেন ফারুকের অসুখ কি? ফারুকের অসুখ কি আমি তো জানি, এই ফোনের মধ্যে আছে। আমি তাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে এই আন্দোলনে তাদের পতন হবে, কিন্তু তারা সেটা বিশ্বাস করে নাই। এই আন্দোলন হলো এবং তাদের পতনও হলো, কিন্তু তারপর আপনাকে এখন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। সবচেয়ে দুর্ভোগে কোথায় পড়বেন জানেন? যদি মূর্খের দেশে আপনি পড়ালেখা করেন। সংবিধান নিয়ে আলাপ করতে পারবে না মুক্তিযোদ্ধা, কিন্তু সংবিধান বদলাতে পারবে মুক্তিযুদ্ধ বিরোধীরা। নাহিদ ইসলাম একদিন বের হয়ে এসে বললো যে ডক্টর ইউনূস তাকে বলেছেন উনি পদত্যাগ করবেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। নাহিদ ইসলামের কানে কানে বলে কেন? নাহিদ ইসলাম কি বাংলাদেশের ব্যক্তি যার কাছে প্রধান উপদেষ্টা পদত্যাগের গল্প করতে হয়? প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এটা তার ক্যাবিনেটকে বলবেন। উনি এসেছেন এমন একটা সরকার তৈরি করতে যে সরকারটা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, কিন্তু নিজেরা চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণ করছিলেন। পরে আমরা রিসেট বাটনের অন্য একটা অর্থ পেলাম, যেটা ওনারা মন গড়া একটা অর্থ তৈরি করেছেন। রিসেট শব্দের অর্থ মানুষ বুঝে না, উনি মুক্তিযুদ্ধকে রিসেট করে দিতে চেয়েছিলেন। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে তাদের এত জটিল মনোভাব কেন, বা মুক্তিযুদ্ধকে কেন আড়াল করতে চায়? পুরো আন্দোলনের একটা অংশের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতার একটা জায়গা ছিল, এবং তারা, আপনার নিশ্চয়ই মনে আছে, আন্দোলন সফল হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে প্রশ্নগুলি তুলেছিল তার মধ্যে একটা ছিল জাতীয় সঙ্গীত বদল করা। আপনি আমাকে বলেন 24-এর আন্দোলনের সাথে জাতীয় সঙ্গীত বদলের কি সম্পর্ক? এই মবের মাধ্যমে অনেক অন্যায়কে হালাল করে ফেলা যায়। যদি মতামত তৈরি হয় হবে। আপনাকে তো বলা হয় আপনি বয়ান তকমা করেন, সেটা আমার সাথে সামনাসামনি আলাপ করে তো কেউ কোনোদিন সফল হলো না। ছাত্রলীগের ব্যানারে আসলে তো ছাত্রলীগের ব্যানারে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো সেই সময় যারা ছাত্রলীগ করতো তারা অপরাধ করেছে। এই যে এখন বলা হয় যে আপনি আসলে যেই সব কথা আমাকে বলেন না সফট কর্নার, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি সফট কর্নার? মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কথা বলবো না? মুক্তিযুদ্ধ সবার, বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধ, সেটা আপনি বন্ধ করতে চাইলে আমি কথা বলবো না। তাহলে আসেন পদ্মা সেতু ভাঙি। সরকার এখনো আমি বলবো যে পুরোপুরি অর্গানাইজড হতে পারে নাই। আমাদের সমাজকে আরো বিভক্ত করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। বন্দি বিনিময় চুক্তি আছে না, ওনার বাংলাদেশে মামলা আছে না, তো কই পিকে হালদারকে তো ফেরত আনে না, তো তাকে ফেরত আনতে অসুবিধা কি? আর এটা আপনি চিন্তা করে দেখেন, পিকে হালদারকে ফেরত আনতে পারে না, তাহলে এই বিরাট বিরাট লোকজন যারা ওইখানে আছে তাদেরকে ফেরত আনবে কিভাবে? কিছুদিন আগেই দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সাকিব আল হাসান বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যদি নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে তিনি দেশে আসবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। এবং সেখানে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন, নিশ্চয়ই আপনি দেখেছেন। আপনি বলবেন যে সাকিব আল হাসানের যেই রাজনৈতিক দর্শন, অথবা উনি আসলে ওনার জায়গা থেকে যে ব্যাখ্যাটা করলেন, এখান থেকে বাংলাদেশের মানুষের আবার এক ধরনের ক্ষোভের তৈরি হলো। আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখেন? সাকিব আল হাসানের সঙ্গে আমরা আসলে অন্যায় করেছি, এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর সাথে ওই মানবিকতা দানবিকতার কোনো সম্পর্ক নাই। এটা সাকিব আল হাসান এই জন্য সমস্যা। তার বিরুদ্ধে আপনি মামলা দিবেন, ভুয়া মামলা দিবেন, যাত্রাবাড়িতে সে দাঁড়িয়ে থেকে কিংবা টাকা দিয়ে হত্যা করেছে, মামলা দিলে ঠিক মতো মামলা দেন। নিজের লোকদেরকে তো মিথ্যা বলেছে, আরাকানি এই রোহিঙ্গাদেরকেও মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, উনি পারেন নাই যে জিনিস, উনি এই সেসব কথা এসে মিথ্যা কথা প্রতিশ্রুতি দিলেন বক্তৃতার মধ্যে, মাথায় টুপি দিয়ে। উনি তো টেলিভিশনের সামনে ঈদের জামাত পড়েছেন। এই বছর যে ঈদ হয়েছে উনি কোথায় জামাত পড়েছেন, কোথায় গিয়েছিলেন? এনসিপির ভবিষ্যৎ ভালো না। একটা টক শোতে তাদের কোনো একটা নেতার সঙ্গে আমি জোরালো ভাষায় কথা বলেছি, আমি তো একই জায়গা থেকেই বলেছি, সালাম দে বেটা। গোলাম পরোয়ার বললে ঠিক আছে, আমি বললে ঠিক নাই। বাংলাদেশে তরুণদের একটা রাজনৈতিক দল হবে, অথবা তরুণরা কোনো বৃহৎ রাজনৈতিক দলে যুক্ত হবেন, কিন্তু সেই দলটা এই দলটা। আলোচনা আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ কেমন, সেই দিকটাই নিয়ে মূলত আলোচনা করতে চাই। তবে শুরুটা করব এই দিয়ে, 24-এর পর আপনি যেভাবে সরব ছিলেন, অর্থাৎ 24-এর আগে থেকেও আমি বলবো, রাজপথে অভিভাবকদের নিয়ে আপনি প্রথম নামলেন, এবং তারপরে আমরা দেখলাম যে আপনার কথা বলা দিনে দিনে বাড়লো। একটা লম্বা সময় বিরতির পর আপনি কথা বলা আবারও শুরু করলেন।
আমি আসলে ঠিক বিরতি দেই নাই। যেটা ছিল যে আমি টেলিভিশনে একটু অনুপস্থিত ছিলাম, এটার কারণ ছিল আমাকে শেষের দিকে 18-র পর থেকে আসলে টেলিভিশনে যাতে যেতে না পারি, সেই জন্য এক ধরনের অলিখিত নির্দেশনা ছিল ওই সময়কার সরকারের এবং কিছু কিছু প্রভাবশালী সংস্থার। কেমন কিন্তু ছিল সেই অলিখিত নিষেধাজ্ঞা? আমি আমার মনে আছে আমি যমুনা টেলিভিশনে লাইভে ছিলাম, সেই অবস্থায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো এবং আমাকে বলা হলো যে কানেকশন পাওয়া যাচ্ছে না। এটা 21 সালে কোভিডের সময়। তো সেই তারপর থেকে বিভিন্ন জায়গাতে মানে আমি জানতে পেরেছি যে আমাকে যাতে না ডাকে সেই কথা বলে দিত। আহ, কোভিডের সময় আমি খুবই সরব ছিলাম, কেননা কোভিডের সময় আওয়ামী লীগ এবং তার সঙ্গে জড়িত কিছু লোকজন তারা কোভিডকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছিল। অক্সিজেন সিলিন্ডার 18,000 টাকা করে বিক্রি হচ্ছিল, সিএসডিতে কেনা হচ্ছিল। তারপরে N95 মাস্কের নামে বিরাট দুর্নীতি হচ্ছিল। কয়েকটা প্রজেক্ট ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেগুলিতে বিশাল দুর্নীতি, টিকা ক্রয় দুর্নীতি, এরকম নানান কিছু হচ্ছিল। আমি সেইগুলি নিয়ে কথা বলার কারণে আসলে তারা বিরক্ত হয়েছিলেন, কিন্তু কথা না বলে কোনো উপায় ছিল না, এই জন্য যে সাধারণ মানুষের জীবন সংশয় ছিল, ডাক্তারদের জীবন খুবই সংশয়ে চলে গিয়েছিল। ডাক্তারদেরকে এমন সব পিপিই সরবরাহ করা হয়েছিল যেগুলো শামিয়ানার কাপড় কেটে তৈরি করা। কিন্তু সেগুলো নিয়ে তো অনেকেই কথা বলতে পারতো, বা আপনি কথা বললেন তারপরে শুধু আপনাকেই কেন কথা বলা বন্ধ করে দিতে কারণ চান? আমি আমার ধারণা কথা গুছিয়ে বলতে পারি, আমি কথা বললে লোকে শোনে। আর অন্যরা তেমন একটা কথা বলেন নাই, কেননা ওই সময় আসলে সকলে এক ধরনের ভয়ভীতির মধ্যে থাকতেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি তখন, আমি একটা টেলিভিশন চ্যানেলে সিইও ছিলাম, আপনি সেখানে কাজ করতেন। আমি সোহাগের ইন্টারভিউ নিয়েছিলাম এবং সেখানে হেলমেট নিয়ে প্রশ্ন করেছিলাম, তারপর আমার উপর অনেক চাপ তৈরি হয়েছিল। আমি মূলত কথা বলতে পছন্দ করি এবং আমি অনেক কথা বলেছি। এরপরে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন সময় আমি কথা বলেছি, একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়েছি। মোস্তফা ফিরোজের যে ভয়েস বাংলা আছে সেইখানে, মাসকাওয়াত হাসানের একটা জায়গা আছে সাউথ এশিয়া সেইখানে, তারপরে আমাদের বাংলাদেশে কিছু ছোট ছোট প্ল্যাটফর্ম আছে সেইখানে আমি প্রায় নিয়মিত কথা বলেছি। জি। তো কথা বলা বন্ধ ছিল না। যেটা হয়েছে যে 24-এর আন্দোলনের আগে যখন রাজপথে সবাই নেমে এসেছে বা আসতে চাইছে, সেই সময় প্রথম দিকে আমি আসলে সরব ছিলাম এবং পুরোটা সময় আমি আসলে ফেসবুকে যদি দেখেন তাহলে দেখবেন যে আমি সত্যিকার অর্থে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করেছিলাম। আমি তাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে এই আন্দোলনে তাদের পতন হবে, কিন্তু তারা সেটা বিশ্বাস করে নাই। আম, এই আন্দোলন হলো এবং তাদের পতনও হলো, কিন্তু তারপর আপনাকে এখন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। ও, সেইটা তো অন্য কথা। রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের যে সংস্কৃতি বা ক্ষমতা বা সুবিধা নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার কারণে মূলত আমাকে এসব কথা বলা হচ্ছে। মানুষ ধারণা করে যে সম্ভবত আমার ক্ষমতা কিংবা পদ পদবীর প্রতি কোনো আকর্ষণ আছে, এবং যদি আমি কিছু পেয়ে যাবে, আমাদের মতো লোকেরা যদি কিছু পেয়ে যায় অথবা কিছু কোনো জায়গাতে পৌঁছে যায়, তাহলে কিছু মানুষ নিজেদের অস্তিত্বকে এক ধরনের হুমকির মুখে পড়বে বলে মনে করে। কেননা আমার যে ট্র্যাক রেকর্ড, সেখানে আমার আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ নাই এবং আমি ক্ষমতা অপব্যবহার করেছি এরকমও কোনো প্রমাণ নাই। যে কারণে এই ধরনের লোকদেরকে কিছু পাওয়ার বেলায় অনেক মানুষ আসলে শঙ্কিত হয়ে ওঠে যে তারা যদি কিছু হন তাহলে তো আমরা কিছু পাবো না, কারণ তারা নিজেরা কিছু করে না, আমাদেরকেও কিছু দিবে না। এইটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে ক্ষমতা যারা কামড়াকামড়ি করেন তারা সবসময় চেষ্টা করেন যে অন্য আরেকজনকে নেগেটিভ কথা বলে কিংবা নেতিবাচক কথা বলে তাদেরকে পথ আটকে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় এই জন্য এইসব কথা বলে, আমি জানি না কেন বলে। না, কেননা কালচারাল ফ্যাসিজমের সংজ্ঞা কি, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না কালচারাল ফ্যাসিজম কি আসলে। আর তারা আসলে বোঝাতে চায় যে আপনি যে ব্যক্তিত্ব ক্যারি করেন, সেই ব্যক্তিত্বের আড়ালে আপনি যে সমালোচনাগুলো করেন, সেই সমালোচনাগুলো সমাজের জন্য ভালো নয়, ক্ষতিকর। এটা তো একটা উদাহরণ দিতে হবে। আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে বলেন যে আমি আসলে কোন সমালোচনা করেছি যেটা সমাজের জন্য ক্ষতিকর। আমার নিজের জন্য ক্ষতিকর, কেননা এইসব বলার পরে অনেক মানুষ আমার উপরে রাগ করেন হয়তো বা মনক্ষুণ্ণ হন, কিন্তু আমি তো নিজের জন্য কখনো কিছু বলি নাই। আমি তো কখনো কোনো পদ পদবীর জন্য লোভী হই না। আমি কখনো সরকারের কোনো দপ্তরে দরখাস্ত করি নাই নিজে কিছু পাওয়ার জন্য, কিংবা আমি কখনো টেন্ডার বাণিজ্য করি নাই, আমি কখনো সরকারের সাথে কোনো ব্যবসায়ী করি নাই। সরকার তো আপনাকে ডেকে খাওয়ালো, দুপুরে একসাথে সরকার ডেকে খেলেন। খাওয়ান নাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়ে জি। আমাকে একদিন দুপুরবেলা একসঙ্গে আহার গ্রহণ করেছেন। সেটা আমার ধারণা যে তিনি
আমার মতামত জানতে চেয়েছেন হয়তো বা, কিংবা তিনি কোনো কারণে কৌতূহলী হয়েছেন, সেজন্য আমার সঙ্গে কথা আমরা কি বলেছেন। জানতে পারি সেই মানে খাবার যখন আপনারা খাচ্ছিলেন কি কি গল্প হলো আপনাদের সেই মধ্যে? গল্পটা আমাদের মধ্যেই থাকুক, আমি এটা কাউকে বলতে চাই না। কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি যে তিনি দীর্ঘ সময় ধরে তিনি সেটা বলেছেন যে দীর্ঘ সময় ধরে আমি কি কথা বলি বা কি ধরনের লেখালেখি করি, এই জিনিসটা তিনি ফলো করেছেন এবং তিনি দেখেছেন এবং একটা প্রশংসা করেছেন তিনি আমার। তিনি বলেছেন যে তিনি মনে করেন আমি বাংলাদেশের সবচেয়ে লজিক্যাল লোকদের একজন। এটা উনি আমাকে বলেছেন। আমার ভালো লেগেছে এই কথাটা শুনে। যদি আপনি বাংলাদেশের সবচেয়ে লজিক্যাল লোকজনের একজন হন, এটা উনি মনে তাহলে- করেন, জি উনি আমাকে বলেছেন। জি আমরা বলছি যে যদি আপনি একজন লজিক্যাল মানুষ হয়ে থাকেন তাহলে পদ পদবি যদি আপনি ডিজার্ভও করেন, সেটা নিয়ে আপনি কেন কাজ করতে চান না? অর্থাৎ আপনার হাতে যদি ক্ষমতা আসে আপনি তো তাহলে দেশ এবং দশের জন্য ভালো চিন্তা করবেন। ক্ষমতা তো মানুষ আসলে নিজে থেকে চাওয়াটার কোনো মানে নাই। দ্বিতীয় হচ্ছে ক্ষমতা আমাদের দেশে বা সব দেশে প্রযুক্ত হয়। যিনি বৃহৎ ক্ষমতাবান তিনি তার ক্ষমতাটা আসলে অন্যদের সঙ্গে ভাগ করেন। যেমন এখন যদি আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী। এর আগেও যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিই সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, কারণ আমাদের সংবিধান প্রধানমন্ত্রীর হাতে প্রচুর ক্ষমতা দিয়ে রেখেছেন এবং প্রধানমন্ত্রী মূলত বাংলাদেশে ক্ষমতা বন্টন করেন। যেমন মন্ত্রী পরিষদ বন্টন করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানদেরকে নিয়োগ করেন। তো সেই সব অর্থে ক্ষমতা তো আমরা কেউ পাই না, ক্ষমতা আমাদেরকে দেয়। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এটা তো কারো না কারো ইচ্ছায় হয়। তো সেই ইচ্ছার মধ্যে আমার নাম নাও থাকতে পারে, তাতে তো আমার কিছু আসে যায় না, কারণ আমি তো সেটা চাই নাই। আমি যদি চাইতাম আমি চেষ্টা করতাম, তদবির করতাম, কোথাও গিয়ে বলতাম যে আমার এই জিনিসটা হতে ইচ্ছা করে। আমার তো সেরকম কিছু হতে ইচ্ছা করে নাই কখনো। যদি করতো তাহলে আমি আরো বহু আগে এটা পেতে পারতাম। আচ্ছা, এটা পাওয়া আমার জন্য খুব কঠিন কিছু ছিল না, কারণ আমার খুবই ঘনিষ্ঠ ব্যক্তিরা, পছন্দের ব্যক্তিরা বা যাদের সঙ্গে কাজ করেছি তাদেরই কেউ না কেউ সবসময় ক্ষমতায় থেকেছে এবং এই সম্পর্কটা তো তাদের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক না, ব্যক্তিগত সম্পর্ক। যেমন আমি বহুদিন বিতর্কে কাজ করেছি, তো সেই বিতর্ক যাদেরকে শিখিয়েছি তারাই তো বিভিন্ন জায়গায় গিয়ে এখন ক্ষমতায় বসেছে। কিংবা আমি বহুদিন রোটার একটা অর্গানাইজেশন করেছি, বন্ধু সভার সভাপতি ছিলাম। আমি তরুণদের নিয়ে প্রচুর কাজ করেছি। আমি কুইজ করেছি, কুইজের অনুষ্ঠান বছরের পর বছর, সেখানে তরুণরা অংশ নিয়েছে। আমি ম্যাগাজিন অনুষ্ঠান করেছি, সেখানে কয়েক লক্ষ দর্শক শুধু এসেছে আমার অনুষ্ঠানে, আর এর বাইরে তো কোটি দর্শক সেটা দেখেছে। তা আমার সঙ্গে যা সম্পর্ক সেই সবই তো ব্যক্তিগত, সেটা তো রাজনৈতিক সম্পর্ক না। তো চাইলে পরে আমি যে কাউকে অনুরোধ করতে পারতাম যে আমাকে এইটা দেন অথবা ওইটা দেন, আমি তো সেটা কখনো করি না। এবং আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, কেউ বলুক যে আমি কিছু চেয়েছি তাদের কাছে আমার ব্যক্তির জন্য, মানে আমি কিছু হতে চেয়েছি, কোনো পদ চেয়েছি, একজন এসে বলুক, জি আমি তাহলে আমি এটা একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি তাহলে শুনতাম যে আমি কোথায় কি চেয়েছিলাম। জি সেটা সেই কথা তাহলে সেই কথা এগুলো মিথ্যা, উত্তর না এবং হয়। এই মিথ্যাগুলো কারা বলে জানেন? এই মিথ্যাগুলো বলে হচ্ছে যারা আমার সঙ্গে কথায়, কাজে কিংবা কোনো জায়গাতে সমকক্ষ হতে পারে না, অথবা আহ, আমার আমার যুক্তির কাছে পরাস্ত হয়। এরা তখন ব্যক্তি পর্যায়ে সমালোচনা শুরু করে এবং এই কথাগুলি বলতে শুরু করে। এটা আমাদের দেশের প্রবণতা। আমাদের দেশে আহ, আমি লক্ষ্য করে দেখেছি যে অধিকাংশ মানুষ আপনার কাজ নিয়ে কথা বলবে না, আপনার কথার কোনো প্রতিবাদ করবে না, তারা আপনাকে অহেতুক গালিগালাজ করবে অথবা অহেতুক একটা মন গড়া কথা বলে দিবে। যেমন একটা শব্দ আছে সুবিধাভোগী, কিন্তু কোন সুবিধাটা সেটা তারা বলতে পারে না। তো কি বা কি সুবিধাভোগী, সুবিধা, কি সুবিধা সেটা নিয়ে তার তারা বলতে পারে না। এই শব্দগুলি আমাদের রাজনীতিবিদরা তৈরি করেছেন এবং নেটে তৈরি হয়েছে, ইন্টারনেটেও কিছু লোক এটা বলেন এবং তারা এগুলো বলতে থাকেন। যেমন কেউ কেউ আমাকে প্রশ্ন করেন উনি কোথাকার ডাক্তার। তা আমি ডাক্তারি শিখেছি, পরীক্ষা দিয়েছি, আমি আমার ক্লাসের সেরা ছাত্রদের একজন ছিলাম। এখন তাদের কাছে আমার প্রমাণ করতে হবে আমি কোথাকার ডাক্তার। আর তার আব্বাকে দেখি নাই দেখে, কিন্তু আমি সেদিনও আমার অনুষ্ঠানে বলেছি যে শফিক সাহেবের দুলা ভাই এবং আমার ডান পাশে যিনি বসেছিলেন তার বাবা, এরকম বহু লোক, এমনকি ওই যে অতীতের বাণিজ্য উপদেষ্টা বশির সাহেবের বাবা আকিস সাহেব, এরা আমার এখানে এসেছেন এবং আমার আমার চিকিৎসা নিয়েছেন। তো এখন আমাকে কি জনে জনে গিয়ে বলতে হবে আমি কাকে কাকে চিকিৎসা করেছি? আমার সবসময় মনে হয় যে আপনি সবচেয়ে দুর্ভোগে কোথায় পড়বেন জানেন? যদি মূর্খের দেশে আপনি পড়ালেখা করেন, কিংবা আপনি যদি একজন চিন্তাশীল ব্যক্তি হন। আপনি যত চিন্তাশীল হবেন, গভীর জ্ঞানী হবেন, আপনি মূর্খের দেশে তত একা হয়ে যাবেন। আপনি হয়ে যাবেন সবচেয়ে আহ, সবচেয়ে একা এবং সবচেয়ে সংখ্যালঘু।
এবং চিন্তার জগতে সংখ্যালঘু হয়ে যাওয়াটা খুব দুঃখজনক। কেননা আপনি আর চিন্তার জায়গায় কারোর সাথে কথা বলবার সুযোগ কারণ আপনি তারা পাচ্ছেন তো না। আপনার লেভেলে চিন্তা করছে না, আপনি নিজে এটা টের পাবেন। জি। আপনার যত বয়স বাড়বে, আপনি যত আরো অভিজ্ঞ হবেন, আপনি দেখবেন যে আপনাকে লোকজন বুঝতে পারছে না, যদি আপনি ওই দিকে যান আর কি। কিন্তু যদি আপনি ধরেন চিত্রনায়িকা হতেন, তাহলে অন্য ধরনের হতো। কিন্তু আপনি যেহেতু একটা সৃজনশীল পেশায় নিয়েছেন, এই যে ইন্টারভিউ করছেন, সাংবাদিকতা করছেন, উপস্থাপনা করছেন, আপনি কিছুদিন পরে টের পাবেন যে আপনি যত গভীরে প্রবেশ করবেন, ততই আপনি একা হতে শুরু করবেন। এটা আসলে একটা সামাজিক একটা ভ্যাকিউম মতো তাহলে তৈরি হচ্ছে আমাদের সমাজে। এই জায়গাটা আসলে পূরণ করবার মাধ্যমটা কি সেটা নিশ্চয়ই ভাববার সময় এসছে। আমাদের সামাজিক শূন্যতা তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন কারণে। একটা হচ্ছে আমাদের শিক্ষাকে আমরা এমন একটা জায়গায় নামিয়ে এনেছি, আমাদের শিক্ষা শুধুমাত্র নম্বর, পরীক্ষা, পাস এইখানে চলে গিয়েছে। আমাদের দেশে শিক্ষিত লোকের আচরণের কোনো পরিবর্তন হয় না। আমরা এর আগে দেখতাম যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উচ্চারণ শুদ্ধ হয়ে যায়। এখন একটা উল্টো প্রবণতা হয়েছে যে উচ্চারণ আরো খারাপ হয়, কেননা একটা আরবান ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। আমাদের পতিত উপদেষ্টা ফারুকী সাহেবরা মিলে নাটকে এমন একটা ল্যাঙ্গুয়েজ চালু করেছেন, এবং এর সঙ্গে আমারই কিছু বড় ভাইরা যুক্ত ছিলেন। তারা এমন সব নাটক লিখেছেন, তারা সেইখানে স্বাভাবিকতার দোহাই দিয়ে এবং কিছু নাম বলে বলে এই জিনিসগুলিকে হালাল করেছেন। অ্যান্থনি ব্রাসো, এই নামটা সারাক্ষণ এই পতিত উপদেষ্টা বলতেন। ব্রাসোর ছবি তিনি নিজে কয়টা দেখেছেন এটা কিন্তু বলেন না, কিংবা ব্রাসোর ছবি নিয়ে তিনি কোনো লেখালেখিও করেন নাই। কোথাও তার কোনো বক্তব্যে ব্রাসোর ছবির কোনো বর্ণনা পাবেন না, কিন্তু নাম পাবেন কিছু, কুরাসাওয়া, ব্রাসো, হ্যাঁ, এরকম নাম বলবে, ফেলিনি, গদার, হ্যাঁ, ব্ল্যাক সিনেমা মুভমেন্ট, এগুলো কিছু বইয়ের ফ্ল্যাপ পড়ে পড়ে মুখস্থ করে এরা এইসব কথাবার্তা বলে। আপনার কি ধারণা উনি পড়াশোনা না করে এগুলো নিয়ে উনি কথা কতদূর বলছেন? পড়াশোনা করেছেন খোঁজ নেন তো, আমাকে তো লোকে জিজ্ঞেস করে যে আমি কতদূর পড়াশোনা আপনাকে করেছি। কেন জিজ্ঞেস করে? হ্যাঁ, কারণ ওইটাই তো প্রবলেম। মূর্খরা সবসময় আপনার পড়াশোনা নিয়ে প্রশ্ন করবে, কিন্তু নিজের পড়াশোনা কতটুকু এটা বলবে না। খোঁজ নেন না, উনি গ্রাজুয়েশন করেছেন, কতদূর পড়াশোনা করেছেন, ওনার সার্টিফিকেট কি। এখন কিন্তু আবার বলবে না, এখন বলবে সার্টিফিকেট ছাড়াই পড়াশোনা করা যায়, অনেক কিছু হওয়া যায়। নিজেরা যখন করে এগুলা তখন লেখাপড়া লাগে না, কিন্তু আমরা কিছু বলতে গেলে প্রশ্ন করে আমি কোথা থেকে পাশ করেছি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, আমি সারা জীবন বৃত্তি পেয়েছি, আমি বাবার পয়সা খরচ করেও পড়াশোনা করি নাই এবং নিজের পয়সা খরচ করেও পড়াশোনা করি ইদানিং নাই। আপনি মানে বেশ এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন, এরা অন্তর্বর্তীকালীন তো আমাদের সঙ্গে প্রধান প্রতারণা উপদেষ্টা করেছে। সহ এই যে আপনি মোস্তফা সরোয়ার ফারুকের কথাই বললেন, ওনাদেরকে নিয়ে আপনি অনেক বলবো না, সমালোচনা কারণ করেছেন। যখন কালচারাল ফ্যাসিস্ট আমাদেরকে বলা হয়েছে, এরা প্রতিবাদ করেছে। এই ফারুকির আমার এই মোবাইল ফোনের মধ্যে শত শত টেক্সট আছে, কিন্তু যখন আমাদেরকে অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে, ফারুকি একটাবার কথা বলেছে যেটা করা ঠিক হচ্ছে না, কিন্তু ফারুকিকে যখন লোকে গালিগালাজ করেছে আমি তখন প্রতিবাদ করেছি। এমনকি ফারুকি যেদিন উপদেষ্টা হয়েছে তখন যারা সমালোচনা করেছিল আমি তখনও লিখেছি যে আমি তো খুশি হয়েছি কারণ সে হয়েছে, কিন্তু তাদের ব্যবহারটা কি, তাদের আচরণটা কি। তো বলবো না, কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে আমাদেরকে প্রকাশ্যে অপমান করার একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে, তাতে আমাদের কিছু আসে যায় নাই, কারণ মানির মান কিংবা অসম্মান সবই আল্লাহ তাআলার হাতে। কিন্তু এই যে প্রক্রিয়াটা চালু হয়েছিল, তারা কাউকে বাধা দিয়েছিল, তারা এটা চেয়েছে যে এই জিনিসগুলি হোক বাংলাদেশে। কেন চেয়েছে তারা এটা? তারা তো বাংলাদেশকে তারা ভালোবাসে চেয়েছে বলে। কারণ তারা এই সমাজের চাদরটাকে ধ্বংস করে দিতে চেয়েছে। তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতা, নিজেদের প্রতিপত্তি এটাকে সংহত করতে চেয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলি, কালচারাল ফ্যাসিস্ট বলে আমাকে, আমার সঙ্গে শেখ হাসিনার ছবি আবিষ্কার করে তো ফারুকের বউয়ের তো ছবি আছে, ফারুকের তো ছবি আছে, পলককে জড়ায় ধরে ছবি আছে, পলকের সঙ্গেও কি কাজ করেছে, কোথায় কোথায় কি কি কাজ করেছে, কি কি সরকারি সুবিধা নিয়েছে, এগুলো আমরা জানি না? এটা বললে হবে? সে যে উপদেষ্টা হয়েছে কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? ডক্টর ইউনূসের একটা প্রতিষ্ঠান আছে সুখী, সেই সুখী সমস্ত বিজ্ঞাপন ফারুকি বানিয়েছে, এবং সে কাকে দিয়ে তদবির করিয়েছে এই উপদেষ্টা হওয়ার জন্য, এটা তো আমরা জানি। কাকে দিয়ে? এটা আমি বলতে চাই না, আচ্ছা। কারণ বলতে চাই না এই জন্য যে সেই ব্যক্তি আজকের দিনেই অত্যন্ত বৃহৎ একটি পদে পৌঁছে গিয়েছেন, এবং তার কাছে সে পৌঁছেছে তার জামাতাকে আশ্রয় করে, মেয়ের জামাতাকে আশ্রয় করে। এটা সবাই জানে, কে জানে না? এবং তারা কিভাবে এই বাংলাদেশে কার পুত্র কন্যা বা কোন স্কুল কলেজে আমি যাই নাই, আমি পয়সা নিয়ে গিয়েছি, কিংবা আমি কোনোখান থেকে সুবিধা নিয়েছি। এই যে দিনের পর দিন আমি সারা বাংলাদেশে বিতর্কের জন্য গিয়েছি, কেউ আমাকে টাকা দিয়ে নিয়ে গিয়েছে, মোটিভেশনাল স্পিকাররা লাখ লাখ টাকা নেয়, আমি নিয়েছি। কিন্তু স্যার এখানেই আসলে একটা প্রশ্ন জাগে। এই জন্য আমরা কালচারাল ফ্যাসিস্ট, কারণ আমরা সত্যিকার অর্থে সংস্কৃতির সেবা করেছি। এই যে এত এত বিতর্ক শিখিয়েছি, আমি বিতর্কের সংগঠন বানিয়ে সেইটা দিয়ে এনজিও বানিয়েছি,
আমি বিদেশ থেকে টাকা এনে এটা করেছি, পকেটে পয়সা খরচ করেছি আমরা। এইখানকার যেসব প্রতিষ্ঠান তাদের কাছে গিয়ে হাত পেতেছি। এবং আমরা আরেকটা অদ্ভুত কাজ করেছি, আমরা যে এত 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 অনুষ্ঠান করেছি, কখনো আমরা আমাদের হাতে পয়সা খরচ করি নাই। অধিকাংশ সময় আমরা স্পন্সর প্রতিষ্ঠানকে বলতাম আপনারাই খরচ করে দেন, আমাদের এত বোতল পানি লাগবে আপনারা দিয়ে দেন। আমরা পানিটাও কিনি নাই। এই জন্য কিনি নাই যে আমরা আর্থিক জায়গাতে দুর্নীতি হয় সেজন্য টাকা ছুঁই নাই। এবং সেই সবের প্রতিদান আমরা এখন পাচ্ছি না। এই যে গালিগালাজ, যে অন্যায়, যারা আমাদেরকে এই কথাগুলি বলেছে তারা কারা? তারা আমাদেরই আশেপাশের বন্ধু বান্ধব। এই যে কালচারাল ফ্যাসিজম নামে একটা শব্দকে কয়েন করলো, যখন এটা বলা হচ্ছে, এই ফারুকী সাহেব, এই আসিফ নজরুল, এই রেজওয়ানা হাসান, এরা কেউ প্রতিবাদ করেছে? কিন্তু রেজওয়ানা হাসানের স্বামীকে যখন তুলে নিয়ে গিয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম ওই সময়, আওয়ামী লীগের এই কঠিন শাসনের সময়। ফারুকের শনিবার বিকেল যখন বন্ধ হয়, আমি প্রতিবাদ করেছিলাম। শনিবার বিকেলে আমার আগ্রহ কি? আমি কি সিনেমার লোক? কিন্তু আমি অধিকারের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, যে মানুষকে অধিকার দিতে হবে। রেজওয়ানা হাসানরা যখন পরিবেশ আন্দোলন করেন, সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে বসে বসে তারা পরিবেশ উদ্ধার করেন, সেই পরিবেশ আন্দোলনের পক্ষে কারা কাজ করেছে? আমি কি তাদের ওইখানে গিয়ে কমিটির সদস্য হয়েছে? হই নাই। কিন্তু আমি তো ওই কাজে সাহায্য করেছি। আজকে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, সেখানে আমি কত বছর কাজ করি? 42 বছরের বেশি। পয়সা নেই। কিন্তু এই দেশের আসলে যারা দেশকে সমৃদ্ধ করতে চাইলো, যারা দেশকে আবজে রাখতে চাইলো, যারা চিন্তা করলো যে দেশকে এই বিপদের সময়ে আসলে দেশকে সঠিক পথে পরিচালনা তারা করতে চান, সেই মানুষগুলোর কাছ থেকে তাহলে কি আমরা প্রতারিত তারা হয়েছি? প্রতারণা করেছেন এবং তারা চূড়ান্ত প্রতারক। আমার এক বন্ধু আছেন, প্রধান উপদেষ্টাকে বিশ্ব বাটপার ডাকেন। এটা কম হয়ে গিয়েছে, কিন্তু আসলে সত্যিকার অর্থেই তারা বাটপারি করেছেন। আমাদেরকে যে স্বপ্নের জন্য বা যে ধরনের আকাঙ্ক্ষায় এতগুলি ছেলে মেয়ে প্রাণ দিয়েছে, সেই প্রাণদানের সঙ্গে তারা রীতিমতো বেইমানি করেছেন। আপনি আমাকে বলেন না, একটা জুলাই জাদুঘর তারা তৈরি করেছেন, সেখানে কতগুলো প্রতীকী কবর তৈরি করেছেন। অথচ সেইখানে তারা যেটা করতে পারতেন, প্রত্যেকটা শহীদের নামে একটা বৃক্ষরোপণ করতে পারতেন, প্রত্যেকটা গাছের চারার নিচে সেই শহীদদের নামটা লিখে রাখতে পারতেন, শহীদদের প্রত্যেকের নাম সেখানে লিখে একটা চমৎকার অরণ্য তৈরি করা যেতে পারতো। সেটা না করে তারা কি করেছেন? কতগুলো ভুয়া কবর তৈরি করেছেন। এটা কি? এটা তো হাস্যকর ব্যাপার। এই কাজটা করা ঠিক হয়েছে? ফারুকী তার মনের ইচ্ছা মতো, ওইটা কি তার সিনেমার সেট? এই জাদুঘর কি তার সিনেমা? তার বউকে দিয়ে কাজ করিয়েছেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? তার স্ত্রী সেটার অন্যতম পরিকল্পক। তিনি ডকুমেন্টারি বানিয়েছেন, সেই ডকুমেন্টারি বানানোর সময় তিনি কি প্রক্রিয়া করেছেন সেটা কিন্তু তিনি তার নিজের লেখার মধ্যে বলেছেন। কি করেছেন জানেন? টাকা নাকি লাগে, সেজন্য বিনিয়োগকারী জোগাড় করে এনেছেন। সেই বিনিয়োগকারীকে লাভের প্রতিশ্রুতি দিয়েছেন, যে আপনি যদি এই ডকুমেন্টারিতে টাকা খাটান তাহলে আপনি এত টাকা পাবেন। সরকারি টাকা নিয়ে এটা করা যায়? আপনি আগের থেকে কাউকে লাভ নির্দিষ্ট করে টাকা খাটাতে বলতে পারেন? সরকারের কাজ কি এরকম টাকা খাটানোর কাজ? সরকারের কাজে টেন্ডার হবে, একটা প্রসেস আছে, প্রকিউরমেন্ট প্রসেস মেনে সেই কাজটা করতে হবে। সেইখানে যে টেন্ডার করেছে সে যদি ভুল টেন্ডার করে, তার লস হবে, তার আর্নেস্ট মানি বাজেয়াপ্ত হবে, সে কাজ করতে পারবে না। কিন্তু ডক্টর ইউনূস তো একজন বিদ্বান। এই ডকুমেন্টারিগুলি যে বানানো হয়েছে, এই ডকুমেন্টারিগুলি আপনি দেখেছেন? আমি দেখেছি। বাংলাদেশের অধিকাংশ লোক দেখে নাই, কিন্তু ডকুমেন্টারি নাকি তৈরি হয়েছে। সেই ডকুমেন্টারিগুলিতে যারা বিনিয়োগ করেছেন তারা প্রফিট নেবেন, সেই জন্য তাদেরকে বলা হয়েছে আপনারা টাকা খাটান। এবং তারপরে ভুয়া কোম্পানি বা একেবারে অদৃশ্য কোম্পানি, বা যে কোম্পানি, একটা নাকি ব্যাটারি রিক্সার গ্যারেজ সেই ঠিকানায়। তো তাহলে আওয়ামী লীগের সাথে কি তফাৎ হলো এটার? আওয়ামী লীগের সময় N95 মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান খুঁজতে গিয়ে পাওয়া গিয়েছিল মিরপুরের এক বাসা, সেটার এক গ্যারেজের মধ্যে, আর এদেরটা পাওয়া গিয়েছে রিক্সার গ্যারেজে। ঘটনা তো একই। কিন্তু ডক্টর ইউনূস তো আসলে একজন প্রজ্ঞাবান মানুষ। উনি নোবেল পেয়েছেন, উনি বিশ্ব দরবারে পরিচিত, এবং ওনাকে সবাই সম্মান করে। দেশের ওই কঠিন সময়ে ছাত্ররা এবং দেশের সব রাজনৈতিক দল একসাথে মিলে চিন্তা করলো যে ডক্টর ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি আসলে দেশের ভার এখন গ্রহণ করতে পারেন। উনি থাকতে এত কিছু কিভাবে হলো? আমি আপনাকে একটা জিনিস বলি, ডক্টর ইউনূস তার নিজের সাক্ষাৎকারে বলেছেন উনি রাজনীতি বোঝেন না, দেশ পরিচালনা তার কাজ নেই। তার নিজের মুখের কথা না? নিজের মুখে এই কথা বলে উনি পরিচালনার দায়িত্ব নেন কেন? সবাই নাকি তাকে অনুরোধ করেছে। আমি আপনাকে ক্রনোলজি দিয়ে বলতে পারবো, উনি প্রথমে 3 দিন আসেন নাই বাংলাদেশে। উনি যদি এত আগ্রহী হতেন, বাংলাদেশের প্রতি এত ভালোবাসা, তার তো ওই সময় পরের দিনই বাংলাদেশের দিকে রওনা দেওয়ার কথা। সেটা কিন্তু তিনি করেন নাই। তিনি নাকি তার চিকিৎসায় ব্যস্ত ছিলেন। তিনি দেশে ফিরলেন, দেশে ফেরার পরে তিনি শপথ গ্রহণ করলেন। তিনি কি বললেন? আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব। এই কথাটা উনি বলেন নাই। একজন লোক যিনি কমিটমেন্ট নিয়ে এসেছেন, ওনার কথা না শুনলে উনি চলে যাবেন মানে কি? ওনার কথাই তো সবাই শুনবে, উনি তো সেই প্রজ্ঞা দিয়ে দেশ শাসন করবেন।
ওনার কথা না শুনলে উনি চলে যাবেন না, শুধু উনি আবার সেটা মাঝখান দিয়ে করেছিলেন। নাহিদ ইসলাম একদিন বের হয়ে এসে বলল যে ডক্টর ইউনূস তাকে বলেছেন উনি পদত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, নাহিদ ইসলামের কানে কানে বলে কেন? নাহিদ ইসলাম কি বাংলাদেশের ব্যক্তি যার কাছে প্রধান উপদেষ্টা পদত্যাগের গল্প করতে হয়? প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এটা তার ক্যাবিনেটকে বলবেন। নাহিদ ইসলাম কি এটা জানার লোক ছিল? তখন কিন্তু নাহিদ ইসলাম তার ক্যাবিনেটে নাই। তাহলে হ্যাঁ, তো উনি গুনগুন করে নাহিদ ইসলামের কানে কানে আমি পদত্যাগ করবো এই কথা বললেন কেন? তার মানে উনি ঠিক মতো কমিটমেন্টের সাথে দেশ শাসনই করেন নাই। বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন আমি কিন্তু চলে যাব। এটা তো এক ধরনের ব্ল্যাকমেইলিং। ধরেন আপনার আমি চিকিৎসা দিচ্ছি, আপনি ওষুধ খেতে চাইছেন না, আমি বলবো আপনি ওষুধ না খেলে আমি কিন্তু আপনার চিকিৎসা দেওয়া বন্ধ করে দিব। উল্টা আপনি কিভাবে ওষুধ খাবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে বলবো যাতে আপনি ওষুধ খান। এটাকে বলে কমপ্লায়েন্স। রোগী যাতে কমপ্লায়েন্ট হয় এই জন্য ডাক্তার তাকে উৎসাহিত করে। তো উনি তো সমাজের চিকিৎসক হিসেবে এখানে এসেছিলেন, উনি কি সেই কথাটা বলেছেন? বক্তৃতার মধ্যে অসংখ্য মিথ্যা কথা বলেছেন। যথা যেমন জবের বন্যা হবে ওনার যে প্রেস উপদেষ্টা প্রেস সচিব বলেছিল, আর উনি বক্তৃতায় কি বলেছিলেন? জবের দরখাস্ত এসেছে তার কাছে, অনেক দরখাস্ত, এবং তারপরে তো এখন তো শুধু দরখাস্ত, এরপরে নাকি তারা দাঁড়িয়ে থাকবে, এরপরে নাকি তারা এসে বলবে আমাদেরকে পাঠান, কত লোক পাঠাবেন। বলেন না এটা মিথ্যা না? ওনার সময় তাহলে বেকারত্ব বাড়লো কেন? ওনারা তো বলছে ওনার সময় বেকারত্ব বাড়েনি। ওটা না, এটার তো প্রমাণ আছে বেকারত্ব বাড়েনি, এটা বললে হবে? তারপরে দেখেন উনি এসেছেন এমন একটা সরকার তৈরি করতে যে সরকারটা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, কিন্তু নিজেরা চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণ করছিলেন। তার প্রেস সচিব বলছিলেন তাদের যা খুশি করার ম্যান্ডেট আছে। যা খুশি করার ম্যান্ডেট কারো নাই। জনগণের মতামত নিয়ে সবকিছু করতে হবে। তারা কি জনগণের কাছে কোনো জবাবদিহিতামূলক কাজ করেছেন? ওনারা বলেছিলেন আমাদের সবকিছু করার ম্যান্ডেট। সবকিছু করার ম্যান্ডেট তো কারো থাকে না। জনগণের কাছে জবাবদিহি করে আলোচনা করে করতে হয়। ওনাদের যেহেতু তখন কোনো সংসদ ছিল না, তাহলে তাদের জনগণের সাথে কথা বলা উচিত ছিল। উল্টো তাদের সময় মব সন্ত্রাস তৈরি করে দেশের প্রধান দৈনিক পত্রিকাতে অগ্নিসংযোগ করা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকাকে গালিগালাজ করানো হয়েছে, বিভিন্ন জায়গাতে সম্মানিত ব্যক্তিদেরকে মুখ বন্ধ করানোর জন্য, সামাজিকভাবে হেয় করার জন্য প্রক্রিয়া চালানো হয়েছে। সেইটারই অংশ হিসেবে এই কালচারাল ফ্যাসিস্ট, অমুক ফ্যাসিস্ট এগুলো চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, টিএসসিতে যেখানে আমরা বড় হয়েছি, সেখানে আমাদের ছবি ঝুলে আমাদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছে, এবং ওনার নিয়োযুক্ত ভিসি প্রক্টর তারা তো সেখানে কোনো বাধা দেয় নাই। যারা এই কাজগুলি করেছে বিশ্ববিদ্যালয়ে তারা তো বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এই কাজগুলি করে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে তখন তারা তো বাধা দিয়েছে। সেখানে শিক্ষকদের ছবি ছিল, তারকাদের ছবি ছিল। আমাদের কথা বাদই দেন, খেলোয়াড়দের কথা বাদই দেন, ওখানে সুনেরা তাসনিম এবং ওই যে আরশ খান, তারপর সাকিব খান, এদের ছবি ছিল। এদের কি অসুবিধা? এরা কি বালক বালিকা একদম। তারা শেখ মুজিবুর রহমানের না মৃত্যুর দিনে শোক প্রকাশ করেছে। কারোর জন্য শোক প্রকাশ করা কোথাও তারা নিষিদ্ধ করেছিল? কারোর জন্য কেউ শোক প্রকাশ করতে পারবে না? মানে এটা কোথায় লেখা আছে? এটা তো পারার কথা, এবং এটা করা তো কোনো অন্যায় কিছু না। তারা কি মানুষের শোক প্রকাশ করার অধিকারকে রহিত করে দিয়েছিলেন? তারা না বলেছিলেন যে তারা একটা মুক্ত স্বাধীন সমাজ তৈরি করতে এসেছেন? তাদের আলী রিয়াজ না সারাদিন বলতো যে ইনক্লুসিভ সমাজ তৈরি করবে। ইনক্লুসিভিটিকে তারা দেখিয়েছেন? তারা তো এক্সক্লুসিভ ছিলেন। দেশের অধিকাংশ মানুষকে তারা তাদের প্রজা হিসেবে গণ্য করেছেন। কেন বলছেন? তারা কি কথা বলেছেন? যেমন ধরেন তারা কমিশন তৈরি করেছিলেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। স্বাস্থ্য সংস্কার কমিশন করেছেন। সেখানে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথাবার্তা হবে। এই আইনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি আমি বাংলাদেশে, এবং এই আইনটার কোথায় ভুল ত্রুটি এটা নিয়ে আওয়ামী লীগের আমলে আমি সমালোচনা করেছি। একাধিকবার ক্যাবিনেটে এরা পাশ হবে সেই সময় সংবাদ সম্মেলন করে, পত্রপত্রিকায় লেখালেখি করে, টেলিভিশনে গিয়ে হাজির হয়ে এটাকে বাধা দিয়েছি আমরা। কেন দিয়েছি? কারণ এই স্বাস্থ্য সুরক্ষা আইন রোগীর অধিকার এবং চিকিৎসকের অধিকার দুইটাকে ক্ষুণ্ণ করে। অত্যন্ত বাজে আইন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ওইখানে এক জায়গায় লেখা ছিল যে ডাক্তারের চেম্বারে যদি পর্যাপ্ত আসন না থাকে তাহলে ডাক্তারের 3 মাসের জেল অথবা 50,000 টাকা জরিমানা, অথবা দুইটাই হতে পারে। এখন আমি আপনাকে জিনিস বলি, ডাক্তার কি করে জানবে যে কোন একটা নির্দিষ্ট সময়ে তার চেম্বারে কতজন লোক এসে হাজির হবে? ডাক্তার যত জনপ্রিয় হয় তার চেম্বারে তত ভিড় বাড়ে। তাহলে এখন যদি তার চেম্বারে ভিড় হয় সেটার জন্য ডাক্তার দায়ী, নাকি তিনি যে ভালো ডাক্তার সেই কারণে সেখানে ভিড় হচ্ছে? এখন কেউ ঢুকে বললে আসন নাই, তাহলে তার নামে মামলা করা যাবে। তো এটা একটা আইন হলো। এবার আপনি মজার জিনিস চিন্তা করেন, ধরেন আপনি 25টা চেয়ার রেখেছেন, 26 নম্বর লোকটা এসে চেয়ার না পেলে
সে আপনার নামে অভিযোগ করতে পারবে। কিন্তু আমাদের দেশে যারা ডাক্তারি করেন তারা খুব ভালো করে জানেন, ডাক্তারের চেম্বারে অনেক সময় মায়েরা আসেন, বাড়িতে বাচ্চা দেখার সুযোগ নাই, জি 2 বাচ্চা কোলে নিয়ে মা চলে আসে। একদম। অনেক সময় একটু অবস্থাপন্ন পরিবারের যারা সদস্য তারা কাজের বুয়া নিয়ে পর্যন্ত ডাক্তারের চেম্বারে চলে আসে, বাচ্চা খেলে। জি তো উনি যে একজন রোগীর সঙ্গে 4 জন আসছেন, 5 জনের জন্য চেয়ার দেওয়া কি ডাক্তারের দায়িত্ব নাকি খালি রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্ট, অথবা শুধু রোগী? কারণ অ্যাটেন্ডেন্ট অনেক সময় ডাক্তারের চেম্বারই থাকতে পারে, হুইল চেয়ার থাকবে, লোক থাকবে, কেউ আসলে আগে থেকে বলবেন যে আমার হুইল চেয়ার লাগবে, নামবেন, অ্যাটেন্ডেন্টই তাকে ক্যারি করবে। এই রোগীরাই যখন ব্যাংককে যায়, যখন কলকাতায় যায়, তখন কি বাচ্চা কাচ্চা বুয়া দারোয়ান সব সাথে নিয়ে আসে কিন্তু না? সেখানে তো সেই সুযোগ সুবিধাটা প্রোভাইড কিন্তু করা এই হয়। আইনটা কি আসলে তাহলে বাস্তবিক? ফার্মেসিতে যারা ডাক্তারি করে তারা আসন কোথায় দিবে? ফার্মেসিতে তো রোগীরা গিয়ে বসার জায়গা থাকে না, গ্রামে গঞ্জে ফার্মেসিতে ডাক্তাররা ডাক্তারি করে না? তো এরকম অসংখ্য উদ্ভট আইন ছিল। তো সেই স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথা হবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের একজন আমাকে ফোন করে বলে কি, আপনার কাগজপত্রগুলো আমাদেরকে দিয়ে দেন। কেন? আমি আসি আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা তো ইন্টারভিউ করছেন, সবার সাথে বসছেন। তারা এই কাজে যে আমার একটা অবদান আছে এটা অস্বীকার করবে না, কিন্তু আপনার কিন্তু আমার কাজগুলো জানবে। কাগজপত্রগুলি নিবে। তো এটা বলার পরে আমি বললাম যে এই কাগজপত্র আমি ডাস্টবিনে ফেলে দিব, তোমাকে এইভাবে দিব কেন? আমি যে কাজ করেছি সেটার একটা আমার কোনো স্বীকৃতি নাই, এটা তো থাকতে হবে, আমি তো এটা কাজ করেছি এতদিন ধরে। আচ্ছা এই বলে কি না আপনাকে নিয়ে আমাদের আপত্তি আছে। কি আপত্তি বলো? সেটা আর বলতে পারে না, কিছুই না। আমি ওইখানে গেলে ওখানে যে অর্ধেক লোকের চাইতেই স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমার বুদ্ধি বেশি বা আমার জ্ঞান বেশি এটা প্রমাণিত হবে, তাদের চাইতে বেশি কাজ করেছি আমি সেটা প্রমাণিত হবে। সেই জন্য এটা এই স্বাস্থ্য সুরক্ষা কমিশনের যিনি চেয়ারম্যান, স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি এবং তার দলবল এই স্বাস্থ্য সুরক্ষা আইনে গিয়ে সই করে এসেছিলেন আওয়ামী লীগের সময়। এবং এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার মেয়ে আর মেয়ের জামাই তাদের নিজের প্রতিষ্ঠানে ঔষধ বিক্রয়ের কন্ট্রাক্ট নিয়ে যাদের কাছ থেকে ওষুধ নিয়েছেন তাদের কাছে 10-12 কোটি টাকা বাকি করে তারপরে বাকি শোধ করে না। এরা করবেন স্বাস্থ্যের সংস্কার? অর্থাৎ যে কথা আসলে আপনি শুরুতে বললেন, তারপরে দেখেন আরেকটা কাজ করেছেন, তারা ওখানে বাংলাদেশ সফর করতে শুরু করেছেন। স্বাস্থ্য বিষয়ে তারা জ্ঞান নেবেন। তারা কোথায় গিয়েছেন জানেন? স্বাস্থ্য বিষয়ে জানতে সুন্দরবনের কাছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পে। আপনার কি মনে হয় কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্রে স্বাস্থ্য নিয়ে কি হতে পারে? তারা তারা বেরু করেছেন, বেরিয়েছেন আর কি, সরকারের পয়সা খরচ করে। তারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাতায়াত করেছেন, সব হচ্ছে পর্যটনের এলাকা, বেড়ানোর জায়গা। কিন্তু আমরা তো এবং দেখেন আরেকটা মজার ব্যাপার, তারা ওইখানে সুপারিশ করেছেন যে ডাক্তারদের কোনো রাজনৈতিক সংগঠন করা উচিত না। তাহলে যখন তারা আলোচনা করবেন তখন কি শুধু রাজনৈতিক সংগঠনগুলির সাথে কথা বলবেন? কিন্তু ডাক্তারদের যে কয়টি সংগঠনের সঙ্গে তারা কথা বলেছেন সবগুলি রাজনৈতিক সংগঠন। একটা অনুষ্ঠানে আমি স্বাস্থ্য সংস্কার কমিশনের অন্যতম একজন ব্যক্তিকে প্রশ্ন করলাম যে আপনারা এইভাবে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আর কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র দেখতে গেলেন কেন? বলে কি, আমরা প্রফেশনাল হ্যাজার্ড বা এই যে কাজের ক্ষেত্রে যে বিপদ আছে সেটা জানার জন্য গিয়েছি। বিদ্যুৎ কেন্দ্রে কি হ্যাজার্ড হতে পারে? আপনি আমাকে বলেন তো, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার ফলে সৃষ্ট যে হ্যাজার্ড সেটার পরিমাণ বা সেটার ইম্প্যাক্ট কতটুকু? এই সব উদ্ভট কাজকর্ম তারা ওখানে বসে বসে করেছেন আমাদের করের পয়সা খরচ করে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা যখন বিদেশে গেলেন বিভিন্ন কাজে, এই যে এই ফারুকি বলেন, এগুলো নিয়ে লেখালেখি হয়েছে যে সবচেয়ে কম সংখ্যক মানুষ নিয়ে বিদেশে যাচ্ছেন, পয়সা কম খরচ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। মিথ্যা, একদম মিথ্যা। আপনার মনে আছে জুলকারনাইন সায়ের তার একটা রিপোর্টের মধ্যে বলেছিল যে লন্ডনে বেড়াতে গিয়ে কত টাকার রুম ভাড়া করেছে, কত টাকার রুম ভাড়া করেছিল। ওনারা নাকি বাংলাদেশে টাকা বাঁচায়। আরেকটা মজার জিনিস শোনেন, এই যে তারা বিভিন্ন জায়গাতে গিয়েছেন, তারা চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়ে হামের টিকা নিয়ে গড়বড় করে তিনি নিজে কিন্তু সিঙ্গাপুরে গিয়ে সরকারের টাকায় চিকিৎসা নিয়েছেন। ধর্ম উপদেষ্টা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন বিদেশে। তারপরে সালেউদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা, তিনি গিয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন। এবং আরেকটা মজার ব্যাপার আছে, ফারুকিও বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে। আপনি আমার বলেন ফারুকির অসুখ কি? ফারুকির অসুখ কি আমি তো জানি, এই ফোনের মধ্যে আছে। যখন তার আগে অসুখ হইতো তো আমার কাছে জিজ্ঞেস করতো, সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন কিছু। ওর কি এমন অসুখ হয়েছে যেটার জন্য বিদেশে গিয়ে দেখাইতে হয়েছে? কি অসুখ? কিন্তু এই সব কিছু কি করে ডক্টর ইউনূস
স্যার আমলে সব কিছু হলো এবং তখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সম্মান, যেই ভালোবাসা সাধারণ কোন মানুষের, ডাক্তার তাকে রেফার করেছিল? হ্যাঁ, যে সম্মান, যে ভালোবাসা। কিন্তু বলেন কোন ডাক্তার তাদেরকে রেফার করেছিল বিদেশে যাওয়ার জন্য? বাংলাদেশে কোন ডাক্তার তাদেরকে বিদেশে যাইতে বলছে? তারা নিজের ইচ্ছা বিদেশে গেছে। কিন্তু এটা আসলে কেন তাহলে দেখা হলো না? আপনার কি মনে হয় এগুলোই তো তারা অন্তর্বর্তীকালীন করেছে, সরকার এগুলোই তো তারা এই পুরো করেছে। বিষয়গুলো জানতেন এবং সেই বিষয়গুলোকে আসলে আপনি আমাকে বলেন, একটা খাল খনন হবে, ময়লা পরিষ্কার হবে, সেইখানে ৬-৭ জন পাওয়ারফুল লোক লাল গালিচা বিছিয়ে দিয়ে হেঁটে হেঁটে ভেকুর উপরে উঠলেন, যেটাকে এক্সকাভেটর, বাংলাদেশের লোকজন একটা অদ্ভুত নাম দিয়েছে ভেকু। এরকম অদ্ভুত নাম সিলেটের একটা ঘটনা দেশে কি? চালু হতে পারে, বুঝছেন? এটার নাম এক্সকাভেটর, লোকে বলতে পারে না, সেই জন্য এটা ভেকু। সেই ভেকুর উপরে যে লাল গালিচা দিয়ে তারা উঠে গেলেন, তো এগুলা কি একটা উৎকট দৃশ্য না? আচ্ছা, পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসানকে নিয়েও আপনি বলেছেন যে যে পাথরগুলোর খোঁজে তিনি গেলেন সেই পাথরগুলো আর খুঁজে পাওয়া গেল না, একটা জায়গায় আমি আপনাকে বলতে শুনেছি। সেই বিষয়ে আপনার উনি তো পরিবেশ উপদেষ্টা, তো উনি জানেন যে সাদা পাথর চুরি হচ্ছে। সাদা পাথর কি এমন একটা জিনিস যেটা পকেটে করে নিয়ে যাওয়া যায়? এটা তো ট্রাকে করে চুরি হয়েছে। তাহলে এই পাথরগুলি কোথাও না কোথাও তো গিয়েছে। তো এটা কি চোখের সামনে দিয়ে যায় না, আসে নাই? ওনার সঙ্গে যারা পরিবেশ আন্দোলনে কাজ করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল করিম কিম। উনি হচ্ছেন সিলেটে পরিবেশ আন্দোলন করেন। এই ছেলেটি আমার সঙ্গে রোটারি ক্লাব করত, এবং এই যে সারা বাংলাদেশে যে শত শত তরুণদের সঙ্গে আমি কাজ করেছি, এরকম শত শত তরুণের একজন হচ্ছে কিম। কিম তো এটা লিখেছে যে এই সাদা পাথর চুরি হচ্ছে, এবং আপনি কিমকে যদি এখানে ডেকে জিজ্ঞেস করেন, কিম বলবে যে সে জানিয়েছেও যে এগুলো চুরি হয়ে যাচ্ছে, তো চুরি হতে দেওয়া হয়েছে। তারপরে আবার উনি একটা কি বললেন, ওইটা আবার রাতারাতি ফেরত চলে আসলো। তার মানে এটা যারা নিয়েছিল এবং যারা ফেরত দিয়েছে একই লোকজন, শাস্তি হয়েছে। কারা লুট করেছিল এটা? স্বাস্থ্যের কথায় যখন আসে কিন্তু ওনারা আনিস আলমগীরকে বন্দি করে নিয়ে গেছে, পান্নাকে বন্দি করে নিয়ে গেছে, অথচ সাদা পাথর যারা লুট করেছে চোখের সামনে কোনো একজনের নামে মামলা হয়েছে, তারা জেলখানায় গিয়েছে। রাষ্ট্রের সম্পদ লুট মানে কি শুধু টাকা লুট? ওই সাদা পাথর রাষ্ট্রের সম্পদ না? নিঃসন্দেহে। তাইলে রেজওয়ান হাসান কি করেছেন? মামলা করেছিলেন, তার পরিবেশ মন্ত্রণালয় মামলা করেছিল। এই রেজওয়ান হাসান নিজে দাঁড়িয়ে সোনারগাঁর মোড়ে একটা পার্ক আছে, সেই পার্কটাতে যাতে ওই যে এক্সিট না নামে, কি যেন বলে ওইটাকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা কোনো একটা ফ্লাইওভারের এক্সিট যেন না নামে, সেটা নিয়ে উনি একসময় প্রতিবাদ করেছেন। নিজে এই দায়িত্ব যাওয়ার পরে ওইখানে ছেলেপিলেরা অনশন করেছে, উনি একবেলা তাদেরকে দেখতে যান নাই। এই স্বাস্থ্য উপদেষ্টা মাইলস্টোন কলেজের ছেলেমেয়েরা পুড়ে গিয়েছে, উনি একটাবার হাসপাতালে যান নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনুস চিকিৎসকদের সাথে একটা সভা করেন না, অথচ কোয়াকদের সাথে সভা করেছেন, যারা কিনে যে স্বাস্থ্য সহকারী। এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরো টাইমে কোনো বাংলাদেশি নাম করা কিংবা প্রকৃত ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, যেমন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, তারপরে এফবিসিসিআই কিংবা ঢাকা চেম্বার, ব্যবসায়িক যত প্রতিষ্ঠান, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানদের ব্যবসায়িক সংগঠনের সাথে বসেন নাই। উনি কার সাথে বসেছেন জানেন? ইন্টারন্যাশনাল চেম্বার নামে একটা চেম্বার আছে, যেটা আমেরিকানদের মদতপুষ্ট। এটা যখন তৈরি হয়, তখন এইটা তৈরি হওয়ার সময় আমি এটার সঙ্গে যুক্ত ছিলাম। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, ওখানে কিছু লোকজন বসে বসে, এটা ক্লাবের মতো, এটার কোনো ফাংশন নাই। কিন্তু আমরা তো দেখলাম বিদেশ তাদের থেকে সাথে উনি অনেক বসেছেন। বিনিয়োগকারী সংস্থা থেকে লোক আসছে, বিডা হলো, বিশাল ভালো এইবার প্রেজেন্টেশন বিডা নিয়ে হলো। বলি আপনাকে। জি। বিডা একটা সম্মেলন করেছিল, সেই সম্মেলনে আপনাদের সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলি গিয়েছিল। যাদের সাক্ষাৎকার নিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে লাল শাড়ি পরা একজন বিদেশি ভদ্রমহিলা। জি। এমনভাবে তাকে পোর্ট্রে করা হলো যে ইনি যেন একজন বিনিয়োগকারী, আমেরিকা থেকে এসেছেন, তার হাজবেন্ড বিনিয়োগ করবেন। তার ৩-৪ দিন পরেই বাংলা একাডেমি এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখা গেল, পয়লা বৈশাখ বা এরকম কিছু একটা ছিল, এবং সেইখানে তিনি বললেন তিনি ১২ বছর ধরে বাংলাদেশেই থাকেন, স্বামীকে বিয়ে করে বাংলাদেশে চলে এসেছেন, বাংলা শিখে ফেলেছেন, বাংলা খাবার রান্না করতে পারেন, শাড়িও পরতে পারেন। অথচ বিডার সম্মেলনে তাকে পোর্ট্রে করা হয়েছিল তিনি যেন একজন বিনিয়োগকারী এবং তার স্বামী বিনিয়োগকারী। আরেকজন আসলো, এক ভদ্রলোক, উনি এসে বলল ৩৬,০০০ কোটি টাকা উনি বিনিয়োগ করবেন স্বাস্থ্য খাতে। এটা শুনলেই তো বোঝা যায় এটা আজগুবি কথা। বাংলাদেশে এক বছরের স্বাস্থ্য খাতের বাজেট ৪৮,০০০ কোটি টাকা বা ৫০,০০০ কোটি টাকা, তাও এই সরকারের আমলে এসে হয়েছে। আর সেই ভদ্রলোক নাকি একাই ৩৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করে দেবেন। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে এগুলো সব এবং সেই লোক কে ছিল? জানেন? সেই লোক হচ্ছে আমেরিকাতে বসে নকল টেলিভিশন কার্ড তৈরি করে পাইরেটেড টিভি কার্ড বিক্রি করার জন্য মামলা খেয়েছে, ওখানে মামলা আছে তার নামে। সেই লোক এখানে এসে নাকি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবে, এটা তাকে দেখানো হলো। আপনি এই তথ্য সম্পর্কে সঠিক জানেন? আমি না জেনে কখনো কথা বলি না।
আমি একদম প্রমাণ সহ কথাগুলো আমি এটা ফেসবুকে লিখেছি জি। এবং প্রমাণও ছিল এখানে। সেই লোক মামলা খেয়েছে কেন জানেন? পাইরেটেড টিভি কার্ড বিক্রি করে, সেই জন্য। সেই লোক এখানে এসে নাকি বিনিয়োগ করবে, এইসব সাক্ষাৎকার দিল। এমনকি একটা টিভি সেন্টার তাকে 1-to-1 ইন্টারভিউ নিল। এগুলো হচ্ছে মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য। তারপরে কি হলো, সপাপ বা এরকম কোন একটা প্রতিষ্ঠানের বিনিয়োগের কথা বলা হলো। জি। এই বিনিয়োগটা বাংলাদেশে আসে নাই, কিন্তু সপাপের সঙ্গে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান চুক্তি করেছে, মধ্যপ্রাচ্যের সপাপ তাদের এই কার্যক্রমটাকে বাড়াবে। সুতরাং তারা সপাপে বিনিয়োগ করেছে একটা বাংলাদেশি প্রতিষ্ঠানে, কিন্তু টাকাটা এইখানে খরচ হবে না, টাকাটা খরচ হবে মধ্যপ্রাচ্যে। তাহলে টাকা আমার এখানে আসলো না তো। রেমিটেন্সের কথা বললো যে কোনো সময় রেমিটেন্স বেড়েছিল, এই কথা সত্য। বাংলাদেশে রেমিটেন্স বেড়েছিল প্রায় $4-4.5 বিলিয়ন। আগের বছরের চাইতে বেশি রেমিটেন্স এসেছিল, এটা ঠিক। কারণ বাঙালিরা একটা পর্যায়ে আওয়ামী লীগ সরকারকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, গণতন্ত্র নাই বলে। একটা ক্যাম্পেইনও ছিল রেমিটেন্স দিও না, সেই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। পরে কিন্তু $4.5 বিলিয়ন কাছাকাছি অতিরিক্ত রেমিটেন্স এসেছে, কিন্তু রেমিটেন্স তো আর বিদেশি বিনিয়োগ না। এবার দেখেন, এটাকে বলা হলো যে এটা নাকি বিনিয়োগ এসেছে, বিদেশি বিনিয়োগ এনেছে, কিন্তু এই আলোচনা আগের থেকেই হচ্ছিল। এটা নতুন বিদেশি বিনিয়োগ না, কিন্তু এটাকে বিনিয়োগ হিসেবে দেখিয়ে দিল। তারপরে মজার ব্যাপার হচ্ছে, সব মিলিয়ে তারা হিসাব দিল 3300 কোটি টাকার বিনিয়োগ এসেছে নাকি এই বিনিয়োগ সম্মেলনে। কিন্তু এই 3300 কোটি টাকার বিনিয়োগের কতটুকু আসলে প্রকৃত অর্থে পরে এসেছে এবং সেই বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে সেটার কোনো হিসাব কিন্তু তারা আর দেয় নাই। শুধু তাই না, একটা বিনিয়োগ সম্মেলনে মাইক্রোফোন চলে নাই, তো না চলার ফলে যিনি প্রেজেন্টেশন দিচ্ছিলেন তিনি সেটাকে কিভাবে ম্যানেজ করেছেন, এটা নিয়ে একদম অর্গানাইজড ক্যাম্পেইন হলো। একই স্ট্যাটাস 70 থেকে 80টা সাইটে একসঙ্গে পোস্ট করা হলো। আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি আমরা জানি এগুলা কিভাবে হয়। এগুলা অর্গানাইজড ভাইরাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন করা হলো। এই ক্যাম্পেইনটা কেন করা হয়েছিল, কারা করেছিল, কিভাবে করেছিল? এবার আপনি তো উপস্থাপনা করেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনাদের উপস্থাপনা শেখানোর একটা পর্যায়ে আমি যুক্ত ছিলাম না? হ্যাঁ, কিভাবে এটা ম্যানেজ করতে হয়, মাইক বন্ধ হয়ে গেলে আপনাদেরকে আমি শেখাই নাই, শিখিয়েছি। কেউ শিখেছেন, কেউ শেখেন না। আপনার নিজের জীবনে অভিজ্ঞতা হয়ে গিয়েছে না যে মাইক্রোফোন বন্ধ কিন্তু আপনি ম্যানেজ করছেন? একদম। তো এইটা একটা বিরাট ঘটনা হয়ে গেল যে মাইক্রোফোন বন্ধ থাকলে কথা বলা যায়। এগুলো আমাদের মতো মানুষের কাছে খুবই হাস্যকর মনে হয়েছে, কেননা আমরা এই কাজগুলি প্রতিদিন করেছি এবং মানুষকে শিখিয়েছি যে মাইক্রোফোন বন্ধ থাকলে কি করতে হয়, পিছনে প্রজেক্টর অফ হয়ে গেলে কি করতে হয়, হ্যাঁ, এমনকি ভূমিকম্প হলে পর্যন্ত আপনি কি করবেন এগুলো আমরা বলি, একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কি করতে হয়। হ্যাঁ, এবং সেইখানে আমার পরিষ্কার মনে হচ্ছে একটা লাইন আছে, এই লাইনটা আমাকে খুব আহত করেছিল। একটা লাইন বলা হচ্ছিল যে যিনি প্রেজেন্টেশনটা করছেন তিনি ডক্টর ইউনূসের চাইতো বড় খেলোয়াড়। খেলোয়াড় শব্দটাকে ওখানে প্রযুক্ত হয়, এটা কি কোনো খেলাধুলা? প্লেয়ার, আপনি কি প্লেয়ার শব্দটা ব্যবহার করবেন কোনো একজন ব্যক্তির নামে? এবং সেখানে কি বলা হয়েছিল যে একটা ভবিষ্যৎ বাংলাদেশের কথা পরিকল্পনা করা হচ্ছে, যেটা 2031 সালের বাংলাদেশ, 2036 সালের বাংলাদেশ, সেখানে এইরকম হবে সেরকম হবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন বিনিয়োগের বর্ষ হলো ওই প্রধান উপদেষ্টার ওই শাসনকাল। এখন তিনি কোথায়, কেন কোনো কথা বলেন না? এই যে উনি আছেন, এখনো ওনার ওই পদেই আছেন। বাংলাদেশে বিনিয়োগের বন্যায় ভেসে যাচ্ছে না, কোটি কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ সূত্র কি জানেন তো? বিনিয়োগের সূত্র খুব সহজ। সারা পৃথিবীতে বিদেশি বিনিয়োগ কোথায় আসে? প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয় শর্ত হচ্ছে জ্বালানি এবং ভূমির সহজলভ্যতা। আপনি ইন্ডাস্ট্রি করবেন, আপনাকে জমি দিতে হবে এবং জ্বালানি দিতে হবে, ইউটিলিটি। সেখানে পানি, গ্যাস, বিদ্যুৎ, রাস্তা, এগুলি আপনাকে করতে হবে। তারপর হচ্ছে শ্রম, সেই শ্রমিকদেরকে প্রথমত এফিশিয়েন্ট হইতে হবে, স্কিলড। তারপরে হচ্ছে সস্তা কিনা। আমরা শুধুমাত্র সস্তা শ্রমের লোভ দেখিয়ে বিনিয়োগ আনতে পারবো? বিনিয়োগকারী যদি দেখে যে তারা তাদের নিজেদের কারখানায় আগুন দেয়। আমরা অন্তর্বর্তী সরকারের সময় কি দেখলাম, আমাদের বাংলাদেশের নিজস্ব কারখানায়, যেগুলো আমাদের বাংলাদেশের টাকায় বাংলাদেশের মালিকের, সেগুলিতে আগুন দেওয়া হচ্ছে। কেন বলে? দোসর। আরে দোসর তো একটা ব্যক্তি দোসর, কারখানা কি দোসর? ওই কারখানা থেকে, হ্যাঁ, তারা কি দোসর? ওই কারখানা থেকে যে টায়ার বের হয়, যে পানির পাম্প বের হয়, কিংবা ধরুন এই কারখানা থেকে যে ডাইপার বের হয়, হোয়াট এভার, প্লাস্টিকের কারখানা, বালতি গামলা বের হয়, ওই বালতি গামলা কি দোসর? তো সেগুলিতে আগুন দেওয়া হলো। অন্তর্বর্তী সরকার সেগুলা চেয়ে চেয়ে দেখলেন। তো যেই দেশে নিজের কারখানায় তারা আগুন দেয়, সেই দেশে বিদেশিরা কেন বিনিয়োগ করবে?
জাস্টিস সেগুলির কোনো সমালোচনা করা হয়েছে, কোনো শাস্তি দেওয়া হয়েছে, কাউকে মামলা করা হয়ে তাদেরকে ধরে নিয়ে কোনো একটা আইনি প্রক্রিয়া আনা হয়েছে? আনা হয় নাই। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান খালি বলেন এইটার সঙ্গে ওইটা যুক্ত করলে, ওয়ান স্টপ সার্ভিস দিয়ে দিলে। এই ওয়ান স্টপ সার্ভিসের গল্প আমরা বহুদিন থেকে শুনছি। সার্ভিসটা কোথায়? সমস্যা ওয়ান স্টপ সার্ভিস কিন্তু না, সমস্যা কোনটা জানেন? দুর্নীতি। যে লোক ওয়ান স্টপ সার্ভিস দিবে সেও যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তার কাছে আপনি 11টা লাইসেন্সের জন্য বন্দী হবেন। জি, আর 11টা দপ্তর আলাদা আলাদা হলেও যদি তারা দুর্নীতি করে, তাহলে 11 জন আলাদা আলাদা দুর্নীতি করবে। সমস্যা তো দুর্নীতি। যেই সমাজে দুর্নীতি আছে সেই সমাজে ওয়ান স্টপেও দুর্নীতি থাকে, 11 স্টপেও দুর্নীতি দুর্নীতি থাকে। থাকে। যে কথা অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি কমলো নাকি বাড়লো? অন্তর্বর্তী সরকারের অন্যতম দোসর ইফতেখারুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তো অন্তর্বর্তী সরকার একজন সমর্থকের অবস্থায় ছিল। উনি পর্যন্ত তার সংগঠন দিয়ে বললেন যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতিতে এক ধাপ পিছিয়ে গিয়েছে। তাহলে কি হইলো? অন্তর্বর্তী সরকার না দুর্নীতি কমানোর কথা ছিল? তারপরে তো আমরা আরেকটা রিপোর্ট পেলাম এই কিছুদিন আগে। সেই রিপোর্টে তো আমরা অন্তর্বর্তী সরকারের টিআইবি যে রিপোর্ট দিল সেখানে তো আসলে আমাদেরকে দেখানো হলো স্বচ্ছভাবে যে কেমন গেল আসলে পুরোটা সময়। এই সব কিছুকে চাপিয়ে এখন যখন এত আলোচনা হচ্ছে, আপনারা কথা বলছেন, ডক্টর ইউনূস কেন কোনো সেই যখন আসলে যারা ক্ষমতায় ছিলেন কেউ আসলে তো কোনো কথা বলতে আসছেন না। মাঝে মাঝে দেখছি তার তৎকালীন শফিকুর রহমান তিনি কথা বলছেন কিছু কিছু জায়গায়, কিন্তু এছাড়া আসলে কাউকে তো আমরা কথা বলতে দেখছি না। তারা কেন কথা বলতে চায় না, যুক্তি তারা কেন কি খণ্ডাতে কথা চায় বলবে? না? তাদেরকে বলেন আসতে, তাদেরকে ডাক দেন, আপনার এখানে ইন্টারভিউ দিতে রাজি হবে না, কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশি কোনো সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন? একজনকে, শুধু নুরুল কবির। আর উনি বিদেশে খালেদ মহিউদ্দিন আছেন, তার সঙ্গে হয়তো কথা বলেছেন। এছাড়া বাংলাদেশিদের সঙ্গে তিনি কথা বলেন। আনিস সাহেবের সাথে কথা বলেছেন, কারণ তিনি আমাদের আনিস আহমেদ স্যার, উনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, ভয়েস অফ আমেরিকাতে কাজ করেন। উনি আসলে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দেন, আনিস সাহেবকে না। ওইখানে উনি আবার গিয়ে কি বলেছিলেন মনে আছে? রিসেট করে দিবে সবকিছু। উনি এগুলা বলতেন, আর ওনার প্রেস সচিব এগুলাকে শেষ পর্যন্ত স্পিন ডক্টরিং করতো, অর্থাৎ এগুলাকে ম্যানেজ করতো। পরে আমরা রিসেট বাটনের অন্য একটা অর্থ পেলাম, যেটা ওনারা মন গড়া একটা অর্থ তৈরি করেছেন। রিসেট শব্দের অর্থ মানুষ বুঝে না। উনি মুক্তিযুদ্ধকে রিসেট করে দিতে চেয়েছিলেন। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে তাদের এত জটিল মনোভাব কেন, বা মুক্তিযুদ্ধকে কেন আড়াল করতে চায়? কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশি মানুষদের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। সবচাইতে গৌরবোজ্জ্বল শুধু না, সবচাইতে বৃহৎ অর্জন। একদম। বাংলাদেশের এই ভূখণ্ডের যারা অধিবাসী, তারা নিজেদেরকে শাসন করতে পারে নাই কখনো। আমরা বড় বড় কথা বলি, ঈসা খাঁ, সিরাজউদ্দৌলা, এরা কি বাংলাদেশি বাঙালি ছিলেন? এরা কি বাংলায় কথা বলতেন? তাহলে আমরা যেসব শাসকদের কথা বলি, এরা মুসলিম শাসক, কিন্তু এরা বাংলা শাসক না, আমাদের এই জাতির অংশ ছিলেন না। তারা এখানে আসতেন অস্ত্রের বলে, তাদের বাহিনীর বলে তারা এই জায়গাগুলি শাসন করতেন। ওইটা ছিল ওই সময়ের রীতি। এরা বিভিন্ন জায়গা থেকে এসে এই শাসন কাজ করে তারা সম্পদ অর্জন করতেন। এই যে আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির কথা শুনি, উনি কি জন্য বেরিয়েছিলেন? এক্সপেডিশনে বেরিয়েছিলেন সম্পদ সংগ্রহ করার জন্য। বিভিন্ন জায়গাতে ঢুকবেন, রাজাদেরকে পরাস্ত করবেন, লুটপাট করবেন, সম্পদ নিয়ে চলে যাবেন। আমাদের দেশের যে তো সার্বভৌমত্ব বা যেভাবে আমরা প্রথম নিজেরা শাসনের ক্ষমতা পেলাম 1971 সালে। এবং সেই শাসনভার কিভাবে পেলাম? আমরা ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে অস্বীকার করলাম। আমরা 47 সালে যে এই ভূখণ্ডে যে সীমানা নির্ধারিত হয়েছিল, সেই সীমানা নির্ধারিত হয়েছিল মুসলমানদের আলাদা আবাস, হিন্দুদের আলাদা আবাস, এইভাবে। কিন্তু আমরা সেটাকে অস্বীকার করে একটা জাতিরাষ্ট্র তৈরি করলাম, যে জাতিরাষ্ট্র ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে আমাদের একটা একক জাতিসত্তার বসবাসের স্থান। এবং সেখানে অন্যান্য ছোট ছোট জাতিসত্তার অধিকারকে আমরা স্বীকার করতে শুরু করলাম। আমরা একটা অধিকার ভিত্তিক সমাজ তৈরি করতে শুরু করলাম। আমরা বললাম যে রাষ্ট্র কাউকে ধর্মের জন্য পক্ষপাত করবে না, বর্ণের জন্য পক্ষপাত করবে না, নারী পুরুষ সমান হবে। আজকে আপনি যেখানে আছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আপনি সেখানে থাকতেন, আমি সেখানে থাকতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেতে পারতেন? অসম্ভব, সম্ভাবনাই ছিল না। তাহলে আমাদের এই প্রাপ্তিকে বাংলাদেশ না হলে উনি গ্রামীণ ব্যাংক কোথায় করতেন? পাকিস্তানে। তাহলে তো পাকিস্তানে উনি করতে পারতেন, পাকিস্তানিরা একটা গ্রামীণ ব্যাংক তৈরি করতে পারতো। পাকিস্তানে বড় বড় অর্থনীতিবিদরা জন্মেছেন, কই তারা তো এটা করতে পারেন নাই। এই দারিদ্র দূর করা বলেন কিংবা দারিদ্র বেচা বলেন, এই সব কিছু করতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ না হলে। তাহলে এই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। এটা দিয়ে
আজকে কলি আপনি এই জায়গাতে পৌঁছতে পেরেছেন, নাইলে আপনাকে উর্দু শিখতে হতো কলি, জি, আপনাকে পাকিস্তানি একজন প্রডিউসারের তলে বসে কাজ করতে হতো। একদম। আজকে যারা কলকাতায় কাজ করে বলেন তো, তারা এই সর্বভারতীয় সংস্কৃতিতে একটা আঞ্চলিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু আমরা আমাদের বাংলাদেশে একটা দেশের সংস্কৃতি, আমরা আমাদের ইচ্ছা মতো খারাপ বানাই ভালো বানাই, আমরা সিনেমা বানাতে পারি, গান গাইতে পারি, তাই না? আমাদেরকে কি কিছু গান হিন্দিতে, কিছু গান উর্দুতে, আর কিছু গান বাংলায় গাইতে হয়? হয় না। আমাদের ভাষায় আমাদের কিন্তু গান হয়। কলকাতার শিল্পীকে হিট করার জন্য গিয়ে বলিউডে গিয়ে নানা হিন্দি গান ভাষাভাষীতে, গেয়ে হ্যাঁ। আসতে হয়। আপনি এই যে আজকে যাদেরকে আমরা দেখি কলকাতায় গান গাইতে, এরা হিট করার জন্য বলিউডে গিয়ে হিন্দি গান গাইতে হয়। জি, যে প্রশ্নে ছিলাম আসলে স্যার, এই যে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, এই প্রাপ্তিকে কেন তাহলে তারা অস্বীকার করতে চাইলো? তারা চাইলো কারণ তাদের এই পুরো আন্দোলনের একটা অংশের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতার একটা জায়গা ছিল, এবং তারা, আপনার নিশ্চয়ই মনে আছে, আন্দোলন সফল হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে প্রশ্নগুলি তুলেছিল তার মধ্যে একটা ছিল জাতীয় সঙ্গীত বদল করা। আপনি আমাকে বলেন 24-এর আন্দোলনের সাথে জাতীয় সঙ্গীত বদলের কি সম্পর্ক? এবং সেই সময় তারা একটা হুজ্জত লাগিয়ে দিয়েছিল যে জাতীয় সঙ্গীত বদলাতে হবে। এটা কেন, কি কারণে এই প্রশ্নটা আসবে কেন? এটা কিন্তু কোনো তারা ব্যাখ্যা দেয় নাই। ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসার্টিভ হয়ে বলেছিলেন যে না, এই সব কথা বলা যাবে না। তার মন্ত্রিসভার কেউ বলেছিলেন যে এগুলো ফাজলামি? বলেন নাই তো। কেন বলেন নাই বলেন? তারা ওইখানে স্ট্রং অবস্থান নেন নাই কেন? সেই স্ট্রং অবস্থান নিলে তো এই অবস্থা হতো না। মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাত খাইয়ে একটা লোককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তারাও কি বলছেন বিপ্লব হইলে এরকম হয়? বিপ্লব হইলে এরকম হয় মানে কি? এটা কখনকার বিপ্লব হইলে এরকম হয়েছে? মধ্যযুগে বিপ্লব হইলে এরকম হয়েছে। ওনার একটা উদাহরণ দেখ যে এই একবিংশ শতাব্দীতে বিপ্লবের পরে এই ধরনের ঘটনা ঘটেছে। উনি বলেছেন মানুষের সাপ্রেশন মিশরে যে আরব স্প্রিং হয়েছে, তারপরে এরকম হয়েছে। নেপালে যে জেনজিরা আন্দোলন করেছে, সেখানে এরকম হয়েছে। ওনারা এটা হতে দিয়েছেন, এই আতঙ্কের রাজত্ব তৈরি করতে দিয়েছেন, আতঙ্কের মাধ্যমে তাদের ক্ষমতাকে এক্সার্ট করতে চেয়েছেন। সেই জন্য তারা এই আতঙ্ক তৈরি করেছেন। আমাদেরকে যে কালচারাল ফ্যাশন নাম দিয়ে এই জুতা ফুতা এইসব দেখানো, এটা কেন? যাতে আমরা মুখ বন্ধ করে চুপ করে বসে থাকি। তারপরে যেহেতু মুখ বন্ধ হচ্ছে না, এই জন্য আমাদের বন্ধু বান্ধবকে ধরে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে ভয় দেখানোর জন্য। যে এই আনিস আলমগীরকে ঢুকিয়েছি, এই যে পান্নাকে ঢুকিয়েছি, এই যে অমুককে ঢুকিয়েছি। আপনি বলেন কি অপরাধে পান্না বা ওই যে আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হলো? তারা কি বলেছিল? তারা সংবিধান নিয়ে নাকি ওখানে আলোচনা করছেন, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস। বাংলাদেশের সংবিধানের মালিক জনগণ। যে কোনোখানে বসে আমরা সংবিধান নিয়ে গল্প করতে পারি, আলোচনা করতে পারি। আমাদের সংবিধান আমরা আলাপ করবো না তো কে করবে? অথচ সেইখানে যারা মব করলো তাদেরকে পুলিশ কিছু বললো না, ধরে নিয়ে গেল কাদেরকে? যারা সংবিধান নিয়ে আলোচনা করতে এখানে গিয়েছেন, সেখানে মুক্তিযোদ্ধারা ছিল, এবং সেই মুক্তিযোদ্ধাকেও ধরে নিয়ে যাওয়া হলো। সংবিধান নিয়ে আলাপ করতে পারবে না মুক্তিযোদ্ধা, কিন্তু সংবিধান বদলাতে পারবে মুক্তিযুদ্ধ বিরোধীরা। এটা অদ্ভুত ঘটনা না? সাম্প্রতিক সময়েও আমরা দেখলাম এরকমই একটা ঘটনা আসলে ঘটেছে। কিছু ভিন্ন মতের সাংবাদিক এবং কালচারাল সেক্টরের লোকজন আসলে যারা ছিলেন, তারা একটা জায়গায় বসে গল্প করছিলেন বা কথা বলছিলেন, এবং সেখান থেকেও আসলে এক ধরনের বেশ কিছু লোকজন তাদের সাথে গিয়ে তাদের ওই জায়গা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। কারণ হোটেলের মধ্যে বসে যদি লোকে ষড়যন্ত্র করে, ভাতের হোটেলে, এটা তাহলে খুব উদ্ভট একটা ঘটনা আর কি। এই বিষয়গুলি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। এইগুলি আসলে ওই মবের শাসনকে আমাদের সামনে তুলে ধরে। কেউ যদি কোথাও গিয়ে ভাতের হোটেলে বসে ভাত খায়, তখন তারা ষড়যন্ত্র করছিল, এটা যারা অভিযোগ করে তাদের মস্তিষ্কের সুস্থতা নিয়ে চিন্তার প্রশ্ন আসে। যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে আপনার রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু এদেরকেও এত বোকা মনে করার কারণ নাই যে এরা কনস্পিরেসি করবেন ভাতের হোটেলে সবার সামনে বসে। এটা উদ্ভট না? এই ঘটনাগুলো আসলে এখনো তো আসলে ছোট ছোট করে ঘটছে। অর্থাৎ এটা যে ঘটনার কথা আমরা এখন বলছি, এটা অন্তর্বর্তী সরকারের আমলের পরের ঘটনা। তার মানে মবের যে একটা কালচার শুরু হয়েছিল, সেটা কি এখনো চলছে কিনা? কমেছে, কিন্তু আছে। এই জন্য যে এই জিনিসটা কিন্তু খুব সহজ। এই মবের মাধ্যমে অনেক অন্যায়কে হালাল করে ফেলা যায়। ফলে এই প্রক্রিয়াটাকে যেহেতু অন্তর্বর্তী সরকার এক ধরনের চালু করে দিয়ে গিয়েছেন, এটার সুযোগ এখনো মানুষ নিচ্ছে। আবার মনে আছে পোশাকের জন্য নারীকে হেনস্থা করা হয়েছে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কেন বললেন না যে এই কাজটা ঠিক না? নারীকে হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসা হয়েছে ওই টিএসসিতে, যেখানে আমাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলা হয়েছে। কই সেইখানে তো তারা কথা বলেন নাই। জামিন পেয়ে গিয়েছে ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে মন্তব্য করা ছেলে, সে জামিন পেয়ে গিয়েছে, কিন্তু সম্মানিত ব্যক্তিরা মাসের পর মাস জামিন পান নাই।
এখনো তো জেলখানা শাহরিয়ার কবির, উনি একজন লেখক, ওনার লেখা দিয়ে উনি নাকি মতামত উৎপাদন করেছেন। যে কোনো লেখাই তো মতামত উৎপাদন করতে পারে, আপনার এই অনুষ্ঠানটা মতামত উৎপাদন করছে না, এটার জন্য আপনি দোষী? এসব কথা কারা বলে? বরং গণতান্ত্রিক সমাজে কথার মাধ্যমে মতামত তৈরি করার যে প্রক্রিয়া, ওইটাই সভ্য প্রক্রিয়া। আপনি কথা বলবেন, লিখবেন, সেটা দিয়ে যদি মতামত তৈরি হয় হবে। আপনাকে তো বলা হয় আপনি বয়ান বয়ান তকমা করেন। সেটা আমার সাথে সামনাসামনি আলাপ করে তো কেউ কোনোদিন সফল হলো না। আমার সঙ্গে অনুষ্ঠানে বসলে তো কেউ দেখা যায় যুক্তি দিয়ে সফল হয় না। আমি তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করি নাই, কাউকে গালিও দেই নাই। তো আমার সাথে সামনাসামনি আলাপ করুক না, সেই সাহস বা যোগ্যতা তো তাদের নাই। সম্প্রতি সময় দেখলাম, যদিও আমি আপনাকে কখনোই আপনার মানে আপনি যে স্বাভাবিক পরিস্থিতিতে কথা বলেন, আপনার সেই জায়গা থেকে বের হতে আমি আপনাকে কখনো দেখিনি। মাঝে মাঝে তারপরেও হই, দেখলাম যে ইচ্ছাকৃতভাবে হই, আমি স্বেচ্ছায় হই। জি, তারপরে আমি দেখলাম যে তরুণদের সাথে যখনই আপনি বসেন, কখনো কখনো এক দুইবার আপনি আসলে মেজাজ হারিয়েছেন। না, মেজাজ হারাই নাই। জি। আমি কিন্তু এটা একদম জেনে জেনে বুঝে করছি, আমি মেজাজ হারাই নাই। যেখানে আপনাকে জোরে ধমক দিতে হবে সেখানে তো দিতে হবে। আপনার বাবা মা যখন আপনাকে শাসন করেছেন, তখন যেখানে মোলায়েম থাকা দরকার মোলায়েম থেকেছেন, যেখানে জোরালোভাবে বলা দরকার সেখানে বলেছেন। তাদের সঙ্গে আমাদের মতো জেনারেশনে যে বয়সের পার্থক্য, অভিজ্ঞতার পার্থক্য, শিক্ষার পার্থক্য, সেখানে এইভাবে একটা কথা বলার সময় যদি আসে তাহলে সেটা বলতে হবে। আমি তো গালি দিয়ে কথা বলি নাই, আমি তো কাউকে বাজে শব্দ উচ্চারণ করে বলি নাই, কিন্তু আমি জোরে কথা বলেছি। উচ্চ কণ্ঠে কথা বলা মানে মেজাজ হারানো না। আচ্ছা। উচ্চ কণ্ঠে কথা বলা মানে আপনি জোর করে একটা জোর দিয়ে কথা বলছেন। আপনি যখন আমার বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হবেন ও মিথ্যা কথা বলবেন, সেই মিথ্যার প্রতিবাদে আমি উচ্চ কণ্ঠ হতে পারবো না। এই কিছুদিন আগে একজন আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সমালোচনা করবেন না, আমরা কালেকটিভ গিল্ট তৈরি করছেন, আপনি সবাইকে আপনি অপরাধী করছেন। কিন্তু তারা যখন এই পাশে সবাইকে দোষর বলে, সবাইকে আক্রমণ করে বসে, তখন কিন্তু তারা কালেকটিভ গিল্ট উৎপাদন করছে না, সেটা নাকি তাদের অধিকার। আপনি আমার সমালোচনা করার অধিকার পাবেন, আপনার সমালোচনা করার অধিকার আমি পাবো না। আপনার সমালোচনা আসলে তারা যখন করতে চায় বিভিন্ন লেখায়, আসলে আমি যেটা দেখতে পেয়েছি, বলা হয় অযৌক্তিক, যে কোথাও তো যুক্তি আপনার- দেয় না, কোথাও তো উদাহরণ দেয় না। জি, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলুক না যে আমি সরকারের কোনো প্রতিনিধি দলের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছি, সরকারের কাছ থেকে কোনো উপঢৌকন নিয়েছি, সরকারের সঙ্গে আপনার অতীত নিয়ে বলে যে কি আপনার অতীত? আসলে আপনার ছত্রছায়া বা আপনি রাজনৈতিক ছত্রছায়া এসেছেন আমি ছাত্রলীগের কোনোদিন না, মাধ্যমে। আমি কোনো রাজনৈতিক ছত্রছায়া আসি নাই। আপনি ছাত্রলীগ করতেন না, না? ছাত্রলীগ করলে কি হয়েছে, সেই তখন আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, এবং সেই সময়ে যারা আন্দোলন করেছে তারা সবাই মিলে একসঙ্গে আন্দোলন করেছে। তো এটা কি কোনো অপরাধ নাকি? মানে ছাত্রলীগের ব্যানারে আসলে তো ছাত্রলীগের ব্যানারে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো সেই সময় যারা ছাত্রলীগ করতো তারা অপরাধ করেছে। তার মানে মানে আওয়ামী লীগের আপনি আমাকে রাজনৈতিক একটা জিনিস মতধারা। বলেন, জি। আপনি আপনি কোন একটি সংগঠনের সদস্য ছিলেন, আবাহনীতে আপনি ফুটবল খেলতেন, এর আবাহনীর একটা খেলোয়াড় এখন ফাউল করে, এই জন্য বহু বছর আগে 200 বছর আগে যে আবাহনীতে খেলেছে বা 50 বছর আগে যে আবাহনীতে খেলেছে তার দোষ। আপনাকে বলা হয় যে আপনি আপনার যে টিভি রাজনৈতিক সেন্টার, আপনি যে টিভি সেন্টারে কাজ করেন, সেই টিভি সেন্টারে মনে করেন এখন থেকে 10 বছর আগে আরেকজন কাজ করেছে, আপনি এখন একটা কোনো ভুল করলেন, জি। সেটার জন্য 10 বছর আগে যে করেছে সে দায়ী? আপনি বলেন আমাকে। আপনার এই কথার উত্তর যদি হ্যাঁ হয় যে সে দায়ী, তাহলে আমি মানতে রাজি আছি। না, সেটা তো আসলে প্রত্যেকটা যার যার কাজের জন্য আমার তারা সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সঙ্গে কিছুদিন কাজ করেছি, এবং আমি এটা সবাই জানে যে আমি কেন কাজ করেছি, কতদিন কাজ করেছি, ওই সময় আমি কোনো অন্যায় করেছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। আর কিসের ছত্রছায়া, আমি কার ছত্রছায়া কাজ বলা করেছি? হয় আপনার একটা সফট কর্নারও ছিল লম্বা সময় পর্যন্ত। আপনি না, সফট কর্নার কিভাবে আপনি হিসাব এই যে করছেন? আপনি এখন আমাকে বলা হয় বলেন যে না, আপনি আসলে যেই সব আপনি কথা আমাকে বলেন, বলেন না সফট কর্নার। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি সফট কর্নার? মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কথা বলবো না? মুক্তিযুদ্ধ সবার, বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধ, সেটা আপনি বন্ধ করতে চাইলে আমি কথা বলবো না। তরুণ আমার কোনো রাজনৈতিক মতামত থাকতে পারবে না, আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারবে না। তারা না গান গায়, কথা ক, তা আমার কথা শুনতে বা আপত্তি, আপনার কথা শুনতে আপত্তি, তাদের কথা সবার শুনতে হবে, ব্যাপারটা কি এরকম? তো এটা ফ্যাসিজম না? যে শুধু নিজের কথাটা শোনাতে চায় আর অন্যের কথা শুনতে চায় না, সেটা ফ্যাসিজম না? না, তাদের আমরা যুক্তি তো কেউ হচ্ছে যে তাদের কথা বন্ধ করতে বলি নাই। জি, তাদের যুক্তি হলো যে আপনি যেই কথাটা বলেন, যেহেতু আপনি বয়ানের মাধ্যমে একটা কোন বয়ান, বয়ান? আপনি যেই কথাগুলো বলেন সেই কথাগুলো কখনো কখনো যুক্তির খাতিরে ফ্যাসিস্ট সরকারের পক্ষে না, যে দাঁড়ায়। না, কখনোই কারো পক্ষে সেটা যায় না, কোনো কাজের পক্ষে যেতে পারে যে কাজটা ভালো। এখন মনে করেন কেউ অনেকগুলি তাল গাছ লাগিয়েছে, তো তাল গাছ লাগানো তো একটা ভালো কাজ। তো এটা যদি যে লাগিয়েছে সে মনে করেন ফ্যাসিস্টের সাথে সম্পৃক্ত ছিল, আমাকে তাল গাছ লাগানোটা খারাপ কাজ বলবো আমি? কারণ এটা ফ্যাসিস্ট লাগিয়েছে, গাছগুলো কেটে ফেলতে হবে। তাহলে যে আসেন পদ্মা সেতু ভাঙি, এটা উদ্ভট কথা না?
ওইখানে দুর্নীতি হলে দুর্নীতির নিয়ে সমালোচনা হবে, কিন্তু সেতুটা যে কাজে লাগে মানুষের, এটা কি অস্বীকার করতে হবে? এখন বলতে হবে যে সেতু কাজে লাগে না? ও বশির সাহেব বলছে সেতু করে নাকি বাংলাদেশের ক্ষতি হয়েছে, এই যে উপদেষ্টা বশির ছিল। তো এই ধরনের কথা বলতে হবে? এটা অযৌক্তিক কথা না? এখন যুক্তি যে কারো পক্ষে যেতে পারে, জি। এখন সেইটা কি অন্যায়? আপনি যখন আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আপনি ফ্যাসিস্টের সাক্ষাৎকার নিচ্ছেন, এখন যদি কেউ আপনারে বলে যে কালচারাল ফ্যাসিস্টের আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, আপনি আর একটা খারাপ, এটা কি হয়? এটা হবে? আপনি মানবেন? আপনার কাজ এটা করা, আমার কাজ কথা বলা। আমি হাজার হাজার লোকের ইন্টারভিউ নিয়েছি, মানে আমাকে বলে আপনি অমুকের ইন্টারভিউ কেন নিয়েছেন? যিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছেন, জি। হয়তো এই আজকে বা কালকে হয়ে যাবেন, এরপরে আমাদের এই অনুষ্ঠানটা যখন অন এয়ারে থাকবে তখন মানুষ এটা বুঝতে পারবে না, কারণ তখন তো তিনি রাষ্ট্রপতি। এই ভদ্রলোকের আমি সাক্ষাৎকার নিয়েছি না। এবং কখন সাক্ষাৎকার নিয়েছি? যখন উনি কোথাও সাক্ষাৎকার দেন নাই, বাংলাদেশের একটা মাত্র টিভি চ্যানেলকে একজন ব্যক্তিকে সাক্ষাৎকার দিয়েছেন, এমনকি সাথে আমার আরো 2জন সাংবাদিক ছিল। উনি বলেছেন যে উনি ওই 2জনকে সাক্ষাৎকার দিবেন না, শুধু আমাকে দিবেন। আমার মনে আছে। এবং উনি শুধু আমাকে সাক্ষাৎকারটা দিয়েছেন। তো এখন এটার জন্য আমি দোষী হব? ধরেন ভবিষ্যতে যদি উনি ক্ষমতায় না থাকেন, যা আপনি অমুকের সাক্ষাৎকার নিয়েছিলেন। আমি আপনাকে বলি, এটা ব্যক্তিগত প্রসঙ্গ চলে আসবে। রাষ্ট্রপতির কন্যা তিনি যখন বিতর্ক ক্লাব করেন, তখন আমি এই বিতর্কের সংগঠনের নেতা, এখনো নেতা। সেই সময়ে আমাদের সংগঠনের অন্যতম মেধাবী সভ্য কিংবা সদস্য তো তার নিজের কন্যা ছিলেন, তার মেয়ের জামাতা টেলিভিশন অনুষ্ঠান করেছেন। কার প্রোডাকশন হাউস থেকে অনুষ্ঠান তৈরি হয়েছে? আমার প্রোডাকশন হাউস থেকে। এবং সেখানে আমার কন্ট্রিবিউশন কতটুকু কি এটা তারা জানে এবং আমি জানি। এখন প্রশ্নটা হচ্ছে, এটার জন্য কি আমি কোথাও সুবিধা চেয়েছি, নাকি তারা কোনো সুবিধা আমাকে দিয়েছে? কিন্তু এই যে আমার এই কাজগুলি, এটার জন্য ভবিষ্যতে আমি দোষী হব? এটা অদ্ভুত কথা না? আপনি যে এত সমালোচনা করলেন, আপনারা ফেসবুকে যান, এদের সবার মানে বালক বয়সের, বালিকা বয়সের ছবি দেখতে পাবেন আমার সাথে। আমিও তখন তরুণ ছিলাম, আমার ফেসবুকই আছে। তখন তো আমি জানি না যে ওনারা রাষ্ট্রপতি হবেন না কি হবেন। হ্যাঁ, আমি যখন দিনের পর দিন এই সংগঠন করতাম, আমি রাতে মেয়েদের বাড়িতে ফিরতে কষ্ট হবে সেই জন্য আমার গাড়িতে করে সবাইকে বাড়িতে পৌঁছে দিতাম। সেই সময় বহুদিন দরজা খুলে দিয়েছেন আজকের রাষ্ট্রপতি। আমি কি তখন জানি আমি রাষ্ট্রপতির বাড়িতে যাই? তো এটার জন্য আমি এখন দোষী হব? যে কথা আসলে বলতে চাচ্ছিলাম, যে প্রশ্নটা, যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমালোচনা আপনি করেন বা যেভাবে আপনি তাদেরকে নিয়ে কথা বলেন, অবশ্যই ভালোটাকে ভালো বলেন এবং যেখানে সমালোচনার জায়গায় সেটা করেন। বর্তমান সরকারকে নিয়ে আপনার ব্যাখ্যা কি? মানে যদিও এটা খুবই অল্প সময়, মাস 6 প্রায় হতে চললো, সেই জায়গা থেকে একটু বলবেন যে এখন আসলে এই সরকার কেমন করছে? সরকার এখনো আমি বলবো যে পুরোপুরি অর্গানাইজড হতে পারে নাই। একটা মহাজঞ্জাল এবং তারপরে আরো জঞ্জাল, এই সব মিলিয়ে একটা বিরাট সময়ের অরাজকতা এবং বিভিন্ন ভুলের যে একটা সমাহার, সেটার মধ্যে এই নতুন সরকারটা ক্ষমতা এসেছে। দল হিসেবে এই দলটা তো নির্যাতিত ছিল, ফলে এই দলটারও এক ধরনের ডিসঅর্গানাইজড অবস্থা ছিল, কিন্তু এটা তো মানতে হবে। ফলে এই সরকার যখন ক্ষমতা এসেছে, আমার মনে হয় যে এই সরকারের কিছু কিছু জায়গাতে তারা জোরালো সিদ্ধান্ত নিতে পারে নাই। দলীয়করণে যে সংস্কৃতি আছে সেটা থেকেও এই সরকার বের হয়ে আসতে পারে নাই, কেননা দলের লোকজনের চাপ তো আছে, তারা সবকিছু চায় এবং তারা মনে করে যে এইটাই রাজনীতি। কিন্তু বাংলাদেশের এখন যে পরিস্থিতি, তাতে দল বেছে মানুষ দিয়ে দেশের কাজ করাতে গেলে তাতে সফলতা কম হবে। এটা একটা চ্যালেঞ্জ এই সরকারের সামনে। আরেকটা হচ্ছে যে ভূরাজনৈতিক যে পরিস্থিতি, যেখানে অর্থনীতি খুবই আক্রান্ত এবং আমাদের নিরাপত্তা নিয়েও অনেক ধরনের প্রশ্ন আছে। এরকম একটা অবস্থায় এই সরকারকে যতখানি ঐক্যবদ্ধ একটা সমাজ পাওয়া দরকার ছিল, সেটাই সরকার পায় নাই। আমাদের সমাজকে আরো বিভক্ত করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। ফলে এত বিভক্ত একটা সমাজে একটা সরকারের পক্ষে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। বিশেষ করে জাতীয় নিরাপত্তার ইস্যুতে জাতীয় ঐক্য খুবই জরুরি। সকলকে এক হতে হবে। সেরকম একটা জায়গাতে আমার ধারণা যে একটা দুর্বলতা আছে আমাদের, এটা পুরা দেশের দুর্বলতা। কিন্তু এখন এরপরে অর্থনীতির ক্ষেত্রে আমরা এত মাত্রায় পরনির্ভরশীল যে এইখানে আমাদেরকে নানান বড় বড় অর্থনৈতিক শক্তির কথা শুনতে হয়। আর তার মধ্যে একটা চুক্তি করে গিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, যে চুক্তিটা একটা দাসত্ব চুক্তি। স্যার, এই চুক্তি নিয়ে কেউই খোলামেলা আসলে কথা, এই চুক্তি নিয়ে কেউ খোলামেলা আলোচনা করতে চায় না, কারণ অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্রের সাথে চুক্তিটা হয়েছে। এই জন্য ভয়ে এই চুক্তি নিয়ে কেউ কথা বলতে চায় না।
বিশেষ করে যারা ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট আছেন অথবা ক্ষমতায় যেতে চান, তারা কেউ এটা নিয়ে কথা বলতে চান না, কারণ তারা তো এটা বিশ্বাস করেন অথবা বলেন অথবা এই ঘটনাটা ঘটেছে যে বাংলাদেশে রেজিম চেঞ্জ নাকি ঘটিয়েছে এই রাষ্ট্র। এবং এটা আবার কে বলেন? ফরহাদ মজহার বলেন। ফরহাদ মজহার কে? যারা এই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তারা তখন বলেছেন। ফরহাদ মজহারের স্ত্রী এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। ফরহাদ মজহার নিজে বলেছেন যে তার বিভিন্ন চিন্তাশীল চক্র যেগুলি আছে, পাট চক্র, এটা চক্র, সেটা চক্র, সেই চক্রের মধ্যে এই তরুণ নেতারা নাকি ছিলেন। তাহলে সেই ফরহাদ মজহার বলছেন যে বিদেশি শক্তির প্রভাবে আন্দোলন হয়েছে। মানে ব্যাপারগুলি কেমন অদ্ভুত না? তো এই কারণে এই আমার ধারণা ভয়ভীতির কারণে এটা নিয়ে তেমন কোনো কথা কেউ বলেন না। আর এই কথা তো সত্যি, বৃহৎ শক্তিকে কে ভয় পায় না? সবাই পায়। নিরাপত্তার কথা বললেন, ভৌগোলিক অবস্থার কথা বললেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক এখন, এই অবস্থায় বাংলাদেশের জন্য নানা রকম ইস্যু আছে, অর্থাৎ ভারতের সাথে আমাদের নানা চুক্তি রয়েছে, যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এক ধরনের জিওপলিটিক্যাল জায়গা থেকে যদি আমরা দেখি সেখানেও একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কেমন এবং কেমন হওয়া জরুরি সামনের দিনগুলোতে? বাংলাদেশের সঙ্গে এখন ভারতের সম্পর্ক শীতল, এটা সবাই বোঝে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, এবং বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধুদের একজন হওয়া উচিত আসলে ভারতেরই। কিন্তু ভারত নিজেও সেটা চায় কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে, কারণ ভারতের মধ্যে এক ধরনের আচরণগত সমস্যা রয়েছে যে তারা মনে করে যে তারা বড় এবং তারা বাকি দেশগুলির সঙ্গে এক ধরনের বড়োর যে একটা দাদাগিরি আচরণ থাকে সেটা তারা করতে পারবেন। তো এই বৃহৎ রাষ্ট্রের যে এক ধরনের প্রভুত্বমূলক আচরণ, এই আচরণ বাংলাদেশের মতো দেশের সঙ্গে করতে যাওয়াটা আসলে আমি মনে করি যে ভারতের জন্য ভুল, এবং সেই ধরনের ভুল কাজ তারা বিভিন্ন সময় করেছেন। ছোট ছোট ঘটনা মানুষের মনে এমন পারসেপশন বা এমন একটা অনুভূতি তৈরি করেছে যে তারা মনে করেছেন ভারত আমাদের উপরে মোড়লি করে, এবং এই মোড়লি প্রক্রিয়াটাকে আরো উস্কানি দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী। আপনার মনে আছে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। কে স্বামী কে স্ত্রী ওটা উনি ব্যাখ্যা করেননি। একটা বক্তৃতায় গিয়ে উনি বলেছিলেন যে ভারতে গিয়ে উনি বলে এসেছেন যে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। তো ভারতে গিয়ে উনি বলে আসবেন কেন কাউকে ক্ষমতায় রাখতে হবে কি হবে না? দেশ তো আমাদের। এই ধরনের কথাগুলি বলে বলে তারা আরো এই সম্পর্ক বিষয়ক যে এক ধরনের বিবমিশা, এক ধরনের বিরক্তি সেটা উৎপাদন করেছেন। তো সেই বিরক্তি উৎপাদন হওয়ার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভারত আসলে আমাদের ভালো চায় না। কিন্তু আমি মনে করি যে সকল আবেগ দূরে সরিয়ে রেখে বাংলাদেশের সুবিধার জন্য ভারত এবং বাংলাদেশের একটা সমতা সূচক সম্পর্ক হওয়া উচিত, যেখানে আমরা নেগোসিয়েশনের ভিত্তিতে, পারস্পরিক আলোচনার ভিত্তিতে দুই দেশের জন্য যা কিছু প্রয়োজন সেটা একে অন্যের কাছ থেকে আদায় করে নিব, এবং সেটা করা হবে মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, এবং সেটা করা হবে ন্যায্যতার ভিত্তিতে। যেমন আমার ট্রাক যদি ভারতে ঢুকে যে পয়সা আমি দিব ভারতকে, ভারতের ট্রাক আমার এখানে ঢুকলে একই পয়সা দিবে, কম বেশি হবে না। আমার সেতু ব্যবহার করলে যদি সেটার একটা কম্পেনসেশন দিতে হয়, সেটা ভারত যে পয়সা দিবে, আমিও ভারতের সেতু ব্যবহার করলে একই কম্পেনসেশন দিব। আমি ভারতের উপর দিয়ে নেপালে যেতে চাই, ভারত আমার উপর দিয়ে সেভেন সিস্টার্সে যেতে চায়, তাহলে এই যাতায়াতের বিষয়টা আন্তর্জাতিক রীতিনীতি মেনে যেভাবে করিডোর তৈরি করতে হয় সেভাবে করতে হবে। পৃথিবীতে এরকম ট্রানজিট আছে না? পৃথিবীর বহু বহু দেশে আছে, ইউরোপে আছে, তাই না? বিভিন্ন জায়গায় আছে, আফ্রিকাতেও আছে ট্রানজিট। তাহলে আমাদের এখানে ট্রানজিট হতে অসুবিধা কি? কিন্তু এইগুলি সবই হইতে হবে মোড়লিপনার ভিত্তিতে না। তো এইটা যদি হয় তাহলে তো আমি মনে করি যে ভারতের কাছ থেকে যে বেনিফিট আমরা নিতে পারি সেটা তো অন্য যে কোনো দেশের কাছ থেকে নেওয়া আমাদের জন্য কঠিন, কারণ আমাদের তিন দিকে ভারত আছে। তাহলে আমরা তাদের কাছ থেকে যত বেশি সুবিধা নিতে পারি, এটা অন্য দেশের পক্ষে ভৌগোলিক কারণে সম্ভব না। যেমন আমরা সেভেন সিস্টার্সে প্রচুর জিনিস রপ্তানি করতাম, এই অন্তর্বর্তী সরকারের সময় রপ্তানিটা প্রায় শূন্যের কোঠায় চলে গেল, বন্ধ হয়ে গেল, স্থলবন্দরগুলি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এতে কার ক্ষতি হলো? আমাদের বেশি ক্ষতি হয়েছে, কারণ আমরা কিছু আয় করতে পারতাম সেখান থেকে, কিন্তু সেটা কমে গেল। কিন্তু আমাদের আমদানি তো ভারত থেকে কমে নাই, কারণ আমরা তো নির্ভরশীল। পেঁয়াজ এসেছে, চাল এসেছে, ডিজেল এসেছে, তাহলে কি হলো? আমরা ঠিকই কেনাকাটা অব্যাহত রাখলাম, আমাদের বেচাটা বন্ধ হয়ে গেল। এটা ক্ষতি না? নিঃসন্দেহে। আমি মনে করি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এমন একটা পর্যায়ে যাওয়া উচিত যেখান থেকে আমরা লাভবান হতে পারি, এবং আমাদের লাভবান হওয়া সম্ভব ভারতের সঙ্গে সম্পর্কের মাধ্যমে। আর ভারতের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে তার মাধ্যমে যারা ভারতে আছেন, যাদেরকে আসলে আমরা এখন চাই বাংলাদেশে তারা ফেরত আসুক, বিচারের কাঠগড়ায় দাঁড়াক, সেই জায়গাটায় আলোচনার ক্ষেত্রে বাংলাদেশ কতখানি এগোচ্ছে? বন্দি বিনিময় চুক্তির পুরোটা আমার পড়া নাই,
আমি এটা বলতে পারবো না, তবে আমি এটা বুঝি যে রাজনৈতিক কারণে কেউ যদি কোথাও আশ্রয় পেয়ে থাকেন অথবা রাজনৈতিক কোনো বিষয় যদি যুক্ত থাকে, তাহলে সাধারণত ওই রাষ্ট্রের সিদ্ধান্ত অনেকখানি প্রভাবিত করে এই বন্দি বিনিময় চুক্তিগুলিকে। বন্দি বিনিময় চুক্তিতে আপনি এই চুক্তি মানবেন, কিন্তু এই চুক্তি মানার ক্ষেত্রে ভারতই বলেন বা বাংলাদেশি বলেন, তাদের এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত কাজ করে। যেমন বহুদিন আমাদের এইখানে অনুপ চেটিয়া ছিলেন, অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে তখন। ঠিক একইভাবে ভারত থেকে যদি কাউকে নিয়ে আসতে হয়, ওরকম একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটা হবে, এটা বন্দি বিনিময় চুক্তি দিয়ে আসলে হবে না। আচ্ছা, সম্প্রতি দেখলাম একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, কেননা বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম যাকে ফেরত আনতে হলে ভালো হইতো আমি মনে করি পিকে হালদারকে। এই যে হাজার হাজার কোটি টাকা আমাদের পকেট মেরে চলে গিয়েছে, এই লোকটাকে ফেরত আনে না। বন্দি বিনিময় চুক্তি আছে না, ওনার বাংলাদেশে মামলা আছে না, তো কই পিকে হালদারকে তো ফেরত আনে না, তো তাকে ফেরত আনতে অসুবিধা কি? আর এটা আপনি চিন্তা করে দেখেন, পিকে হালদারকে ফেরত আনতে পারে না, তাহলে এই বিরাট বিরাট লোকজন যারা ওইখানে আছে তাদেরকে ফেরত আনবে কিভাবে? কিছুদিন আগেই দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সাকিব আল হাসান বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যদি নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে তিনি দেশে আসবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। এবং সেখানে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন, নিশ্চয়ই আপনি দেখেছেন। আপনি বলবেন যে সাকিব আল হাসানের যেই রাজনৈতিক দর্শন অথবা উনি আসলে ওনার জায়গা থেকে যে ব্যাখ্যাটা করলেন, এখান থেকে বাংলাদেশের মানুষের আবার এক ধরনের ক্ষোভের তৈরি হলো। আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখেন? সাকিব আল হাসানের সঙ্গে আমরা আসলে অন্যায় করেছি। সাকিব আল হাসানের যদি কোনো দোষ ত্রুটি থাকে, সেগুলোর তো একটা নির্দিষ্ট তালিকা আছে। যেমন একটা হচ্ছে, সে শেয়ার মার্কেটে একটা মনার্ক হোল্ডিংস নামে একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিল এবং সেই মনার্ক হোল্ডিংসের শেয়ার মার্কেটে অন্যায় আচরণের একটা হিসাব আছে। সেটার জন্য আপনি বলেন সাকিবের দোষ আছে, আমি মানতে রাজি আছি। তারপরে সাকিব কিছু কিছু ব্যবসার সঙ্গে জড়িয়েছিলেন যেগুলি প্রশ্নবিদ্ধ। যেমন একটা হচ্ছে সোনা আমদানি করা বা সোনা বিক্রি করার কোনো একটা কোম্পানির সাথে। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যবসাগুলি তার সঙ্গে যায় না। কিন্তু সাকিব এমপি হয়ে গিয়েছিলেন। আপনার কি মনে হয়, স্বৈরতান্ত্রিক সরকার যদি কাউকে ডাক দিয়ে বলে যে তোমাকে ইলেকশন করতে হবে, আর সে যদি তখন একটা রানিং প্লেয়ার হয়, না বলার সুযোগ আছে? এই যে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে না বলতে পারতো খেলোয়াড়রা কিছু বললে? তারা না সকাল বিকাল বোর্ড বদল করেছেন, ইন্ডিয়াতে খেলতে যাবে না বলে দিয়েছেন, খেলোয়াড়রা যেতে পারে নাই, তো এই আদেশগুলো তামিল করতে হয়েছে না? তো সাকিব এমপি হয়েছে, হয়তো সে হতে চেয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে তাকে বানানো হয়েছে, সব প্লেয়ার তো এমপি হয় নাই। তো এইটার জন্য সে দোষী না, আমি মনে করি এমপি হওয়াটা কোনো দোষের কাজ হয়নি। বলেছে হয়েছে, বহু মানুষ হয়েছে এরকম, কিন্তু এমপি হয়ে সে কি কোনো অন্যায় কাজ করেছে কিনা এটা আমাকে বিবেচনায় নিতে হবে আমাদের। মাশরাফি কিংবা সাকিব বিশ্বমানের খেলোয়াড়, সাকিব তো বিশ্বের সেরা খেলোয়াড়। এখন আপনি ধরেন একজন শিল্পী, সে গান গাইতে পারে, সে যদি কোনো রাজনৈতিক অন্যায় করে তাহলে সেটা নিয়ে তার সমালোচনা হবে, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হবে। কিন্তু আপনি কি তার খেলা বন্ধ করে দিতে পারবেন, গান গাওয়া বন্ধ করে দিতে পারবেন? আর সেটা করলে কি বাংলাদেশের লাভ? সঞ্জয় দত্তের টাডা আইনে শাস্তি হয়েছিল, এটা হচ্ছে টেররিস্ট আইন ভারতের। সঞ্জয় দত্তের জেলখানাতে শাস্তিও হয়েছিল এবং তিনি কিন্তু জেল খেটেছেন, কিন্তু এর মধ্যে অভিনয়ের জন্য তাকে জেল থেকে মুক্তি দেওয়া হতো, তিনি অভিনয় করতেন, তারপর আবার জেলখানায় চলে যেতেন। তো সাকিব আল হাসান তো সেই মানের খেলোয়াড়, পৃথিবীতে 3টা ফরম্যাটে একসঙ্গে 1 নম্বর খেলোয়াড়, ইতিহাসে নাই এরকম। ওয়ানডেতে, টি20তে এবং টেস্টে, এই 3 ফরম্যাটের খেলায় সেরা অলরাউন্ডার একসঙ্গে সাকিব আল হাসান। অর্থাৎ তাহলে কি আপনি মনে করেন যে কথা সাকিব আল হাসান এখন বললেন যে সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তারপরে বলেন মাশরাফির পুরস্কারগুলোর কি দোষ? পুরস্কার কেন পোড়ালো? এই পুরস্কারগুলো তো বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশে একজন খেলোয়াড় পুরস্কার পাওয়া মানে বাংলাদেশ এই পুরস্কারগুলো পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ বলেন কিংবা, সেটা আসলে বোঝার ক্ষমতা আমাদের। এখন এই অবুঝ যদি আমরা হয়েই থাকি, আমরা আমাদের রাষ্ট্র সংস্কার করে ফেলবো যে একটা পুরস্কারের মর্যাদা বুঝে না, সে রাষ্ট্রের মর্যাদা বুঝে। যারাই এই বিষয়টা বুঝে না যে এই মর্যাদাটা আমাদের মর্যাদা, এই কাপটা আমাদের কাপ। সাকিব আল হাসানের নাম যে রেকর্ড বুকে লেখা হয়েছে, প্রত্যেকটার পাশে বাংলাদেশ লেখা আছে। তো যারা এই জায়গাটাকে সম্মান করতে পারে না, ব্যক্তি সাকিব আল হাসানই যাদের আক্রোশের শিকার, এটা হলে তো হবে না। একই সাথে তো এটাও চিন্তা করতে হবে যে রেকর্ড বুকে বাংলাদেশের নাম এতবার যে উঠেছে, এই নামগুলি গিয়েছে কাদের জন্য? এই সাকিব, তামিম, এই মুশফিক, এদের কারণেই তো, বা মুস্তাফিজ, এদের কারণেই তো। তাহলে এখন তার ব্যক্তি অপরাধের কারণে তার খেলা বন্ধ হয়ে যাবে। প্রেস সচিব তো বললো তার রেকর্ড মুছে দিতে হবে। তো
তো এটা কি সম্ভব? পৃথিবীর ইতিহাসে, খেলার ইতিহাস থেকে আপনি একজনের নাম মুছে দিবেন যে পৃথিবীর সেরা খেলোয়াড়? এইসব উজবুকি কথা যারা বলেন, উজবুকের মতো, তারা রাষ্ট্র সংস্কার করবেন? তাদের এত বুদ্ধি ওইদিকে, আর এইদিকে কোনো বুদ্ধি নাই, এদিকে মেধা নাই, এই সহনশীলতাটুকু নাই। যারা কিনা বললো সমাজকে তারা সহনশীল করতে চায়, তারা সবচেয়ে অসহনশীল আচরণ করলো। অন্যায়ের বিরুদ্ধে যে কাজ করছে, সে ন্যায়ের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করবে, আরেকটা অন্যায় করে অন্যায়কে প্রতিহত করবে, অসহনশীলতার বিরুদ্ধে আরো অসহনশীল হবে। সেই জায়গা থেকে আসলে 24-এর কথা যদি একটু মনে করি, যে 24-এ যখন বাংলাদেশে এরকম উত্তাল অবস্থা, দেশে যখন অসংখ্য ছাত্রছাত্রীদেরকে বুকে গুলি করা হচ্ছে, তখন আসলে সাকিব আল হাসানের যে ভূমিকা, সেখান থেকে সাধারণ মানুষের একটা সাকিব আল হাসান তো ক্ষোভের- বাংলাদেশে ছিলেন না, তখন ছিলেন ক্যানাডায় কানাডায়। ছিলেন, জি। কানাডায় ছিলেন। আপনি এত দূর থেকে তো আসলে বোঝাও খুব কঠিন যে কিন্তু আসলে কি অসংখ্য ঘটছে মানুষ তো বাংলাদেশে। আসলে বুঝছে আর না। আপনি শুধু সাকিবের কাছ থেকে এটা আশা করছেন, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আপনি শুধু তার কাছ থেকে এটা আশা করছেন। কেন? কারণ আপনি আসলে তাকে বেশি ভালোবেসেছেন। মানবিকতাটার আসলে খোঁজ করেছে মানুষ আসলে, যে সাকিবের কাছ থেকে কি করলে মনে করেন আপনি আমাকে ব্যাখ্যা করেন যে কি করলে আপনি মনে করেন যে না, যেই কথা আমি তো তখন এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, আমি তো রাস্তায় ছিলাম, আমার সাথে কেন এরকম করেছে, তাহলে এটা ব্যাখ্যা করেন। এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর সাথে ওই মানবিকতা দানবিকতার কোনো সম্পর্ক নাই। এটা সাকিব আল হাসান এই জন্য সমস্যা। ওই সময় মুস্তাফিজ কি করেছে? ওই সময় বাকি 11 জন খেলোয়াড় কি করেছে? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি প্রশ্ন করেন না কেন এটা, যে ওই একই সময় বাকি খেলোয়াড়রা কি করেছিল? বাংলাদেশে যারা ছিল তারা কি করেছিল? ওই সময় বাংলাদেশে খেলোয়াড়রা ছিল না? তাদের বাড়িতে কেন আগুন না, দেওয়া? তারা কি করেছে? তারা রাস্তায় গিয়েছিল। আমি আব্দুল নতুর সাথে রাস্তায় গিয়েছিলাম, তো আমাকে অপমান করতে ছেড়েছে? ছাড়ে নাই তো। রাস্তায় গেলেন কি গেলেন না, আন্দোলন করলেন কি করলেন না, ঝুঁকে নিলেন কি নিলেন না, এগুলো বাকি আসলে খেলোয়াড়রা বিবেচনার তো আসলে বিষয় না। MP ছিলেন এটা না। সম্পূর্ণ আওয়ামী কায়দায় রাজনৈতিক শত্রুতা। একই জিনিস, একই ওষুধ দুইটা বোতলের মধ্যে, একই বিষ দুইটা বোতলের মধ্যে। আপনি বলেন ওই সময় মুস্তাফিজ কি করেছে? তারা তো আসলে মুস্তাফিজ পৃথিবীর একজন সেরা ফাস্ট বোলার না, কাটার মাস্টার না? তারা তো এমপি ছিলেন না তখন, তারা তো আচ্ছা, ক্ষমতার এইবার কাছে আসেন। যখন আপনি এটা বললেন যে এমপি ছিলেন না, তখনই কিন্তু আপনি এটা স্বীকার করে নিলেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমপি হইলে সমালোচনা হবে, এমপি না হইলে হবে না। মানে বিষয়টা কিন্তু তো এমপি আসলে- না হয়ে তার কোনো উপায় ছিল? ধরেন সে অস্বীকার করলো যে আমি হব না এমপি, খেলতে পারতো। একই তো ঘটনা। এখনো তারা খেলতে দিচ্ছেন না, সেও তখনও না বললে খেলতে পারতো না। মোস্তফা কামালের পায়ের কাছে তাকে বসতে হয় নাই? আপনার মনে নাই সেই ঘটনা? মোস্তফা কামালের পায়ের কাছে হাঁটু গেড়ে বসতে হয়েছিল, সবাই লিখেছিল যে সে মাপ চাচ্ছে। মাফ আসলে চেয়েছিল কিনা আমরা জানি না, কিন্তু দৃশ্যটা তো ওইরকমই ছিল, পায়ের কাছে বসে সে মাপ চাচ্ছে। তার বিরুদ্ধে আপনি মামলা দিবেন, ভুয়া মামলা দিবেন, যাত্রাবাড়িতে সে দাঁড়িয়ে থেকে কিংবা টাকা দিয়ে হত্যা করেছে, মামলা দিলে ঠিক মতো মামলা দেন। কিন্তু মামলাটা যে ভুয়া এটা তো পরিষ্কার বোঝা যায়। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা যা ঘটনা ঘটে গেছে, সেই সব কিছু একই সঙ্গে যারা আসলে এই যে সাকিব আল হাসান বললাম, বা এরকম যারা দেশে আসতে চায়, আদালতে আত্মসমর্পণ করতে চায়, এই সব কিছুকে আসলে খতিয়ে দেখবার বা সেই সুযোগটা আসলে সরকারের এখন উদ্যোগ নেওয়া জরুরি কিনা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে কি কি ঘটেছিল, কারা কারা যে বিষয়গুলো আপনিই বললেন আপনার কথা, যে মানে প্রমাণ ছাড়া আপনি কোনো কথা বলেন না, এই যে মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা হলো দেশের মানুষের সঙ্গে, এগুলো নিয়ে কি আসলে তাহলে বিচারের আওতায় আনা উচিত কিনা অন্তর্বর্তী সরকারের আমলের যারা দায়িত্বে ছিল তাদেরকে খতিয়ে দেখা প্রয়োজন কিনা, জনগণের কাছে সত্য তুলে ধরবার দরকার আছে কিনা? এই বিষয়গুলি তো আর ক্রিমিনাল অফেন্স না, মানে যেগুলি আমরা বললাম এগুলি হচ্ছে এক ধরনের রাজনৈতিক প্রতারণা, এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখার অন্যায়। এইগুলির জন্য সমালোচনা করা যাবে, এটাই হচ্ছে মূল কথা। গণতান্ত্রিক সমাজে এই কাজগুলি সমালোচনা হবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে এই রাজনৈতিক ভুল ত্রুটিগুলিকে বিশ্লেষণ করা হবে এবং এটার ভেতর দিয়ে আমরা বুঝবো যে এই কাজগুলি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে। আর যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে থাকেন, যেমন এই যে হাম নিয়ে অবহেলা করার কারণে যে এতগুলি শিশু মারা গেল, 800-র বেশি শিশু মৃত্যুবরণ করেছে এরই মধ্যে, এটা চলছে এখনো মৃত্যুর মিছিল। তো এইটার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, এই ধরনের কাজের জন্য তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে, কিন্তু সকল কাজ তো বিচারের আওতায় আসবে না। যেমন বক্তৃতায় আপনি বলেছেন আরাকানিদেরকে যে আগামী বছর দোয়া করছেন আপনি, ঈদে তারা নামাজ পড়বে ওইখানে, এবং সেই নামাজে প্রধান উপদেষ্টাও যাবে। আবার একজন ভদ্রলোক এলেন জাতিসংঘের মহাসচিব, উনি নাকি রোজা রাখলেন, এই কথাটা বলা হয়েছিল, কিন্তু উনি রোজা রেখেছেন। মুসলিমের রোজা আর আরেকজনের না খেয়ে থাকা এক জিনিস না, কিন্তু বলে দেওয়া হলো যে গুতেরেস সাহেব রোজা রেখেছেন।
উনি আসলে না খেয়েছিলেন, উপবাস করেছেন। রোজার উপবাস এক জিনিস না। এখন ওই যে বলা হলো এবং একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করা হলো, একটা আশ্বাস দেওয়া হলো যে এমন অবস্থা তৈরি হচ্ছে আগামী বছর তারা ওখানে নামাজ পড়বে। নিজের লোকদেরকে তো মিথ্যা বলেছে, আরাকানি এই রোহিঙ্গাদেরকেও মিথ্যা কথা বলেছে। এবং আপনি কি জানেন যে এই রোহিঙ্গাদের সংক্রান্ত একটা জাতিসংঘের কমিটি ছিল, সেই কমিটির অন্যতম মেম্বার বহু বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসী ছিলেন। তাহলে উত্তরণ কোথায়? হ্যাঁ, উনি পারেন নাই যে জিনিস, উনি এই সেসব কথা এসে মিথ্যা কথা প্রতিশ্রুতি দিলেন বক্তৃতার মধ্যে মাথায় টুপি দিয়ে। আপনি আমাকে বলেন তো, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার আগে জীবনে তার মাথায় টুপি দেখেছেন? আপনি বলেন। আমি দেখিনি। তো এই টুপি কি ছিল? লিবাস। ইসলামের লিবাসের কোনো ভূমিকা নাই। লিবাস ধারণ করা এক ধরনের প্রতারণা। সবশেষে আসলে বর্তমানে বাংলাদেশ ওনাকে এই আগামী বছরগুলিতে আবার খেয়াল করবেন, উনি কোথায় কোথায় টুপি মাথায় দেয়। উনি তো টেলিভিশনের সামনে ঈদের জামাত পড়েছেন। এই বছর যে ঈদ হয়েছে উনি কোথায় জামাত পড়েছেন, কোথায় গিয়েছিলেন? সেটা তো একটা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে। না, রাষ্ট্রীয় দায়িত্ব নামাজ রাষ্ট্রীয় দায়িত্ব না, নামাজ মুসলমানের কাজ। যারা আসলে থাকে, হ্যাঁ, টেলিভিশনের সামনে গিয়ে যদি নামাজ পড়েছেন তাহলে নিশ্চয়ই উনি অন্য সময় পড়েন। তো এই বছর উনি ঈদের সময় কোথায় নামাজ পড়েছেন? আগের বছর তো দেখলাম যে টিভি, ক্যামেরা, চেয়ার, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আবার এক জায়গায় দাঁড়িয়ে যায়, আরেক জায়গা থেকে টেনে তার সামনে আনে, পিছিয়ে আনে, কি সব বিরাট তো চলছিল। তো এই বছর কি হলো? উনি কোথায় নামাজ পড়লেন? শেষ করব আমরা আলোচনা শেষে। আসলে যেটা জানতে চাই যে বর্তমানে বাংলাদেশ যে রাজনীতির ধারায় চলছে, তরুণ রাজনীতিবিদ যারা আসলেন, নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের ভবিষ্যৎ কি? বর্তমানের রাজনৈতিক অঙ্গনে যেই রাজনীতি আমরা চলছে, আমাদের সামনে আছে, তার থেকে আমরা কি আসলে বার্তা পাই? এনসিপির ভবিষ্যৎ ভালো না। এর ভালো না হওয়ার কারণ হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ। আমি আপনাকে একটা উদাহরণ দেব। এক ভদ্রমহিলা উনি স্ট্যাটাস দিয়েছেন যে এনসিপির সমালোচনা যারা করে তাদেরকে মনে রাখতে হবে এনসিপি কিন্তু ক্ষমতায় যাবে। এই বাক্যটাকে আপনি বিশ্লেষণ করেন, এনসিপি ক্ষমতায় গেলে কি হবে? তাহলে এনসিপি সমালোচনা এখন আমরা করতে পারবো না। কেন পারবো না? আমরা কিন্তু ক্ষমতায় যাব। ক্ষমতায় গেলে তারা কি করবেন, যেটার ভয়ে এখন সমালোচনা বন্ধ করতে হবে। এনসিপির ভবিষ্যৎ তার মানে আপনি দেখেন, মাথার মধ্যে ওই শেখ হাসিনা স্বৈরাচারী ভূত আছে। আমরা কিন্তু ক্ষমতায় যাব, ক্ষমতায় গেলে কিন্তু আপনাদেরকে দেখে নিব। ক্ষমতায় কি আপনি দেখে নেওয়ার জন্য যান? আপনাকে যারা সমালোচনা করছেন তারা আপনার ভালোর জন্য সমালোচনা করছেন। তাহলে সমালোচকদেরকে আপনি মনে করিয়ে দিচ্ছেন আমরা কিন্তু ক্ষমতায় যাব। ভুলে যান না, ভালো ব্যবহার করেন আমাদের সাথে, আমরা কিন্তু ক্ষমতায় যাব। এনসিপির ভবিষ্যৎ খারাপ বললেন কেন? বললেন এই জন্য বললাম, এই জন্যই তো বললাম যে যাদের মনের মধ্যে এই জিনিস আছে যে আমরা কিন্তু ক্ষমতায় যাব, ক্ষমতায় গেলে আপনাদেরকে দেখে নিব, ব্যাপারটা তো তাই। নাহলে আপনি আমাকে কেন মনে করিয়ে দিচ্ছেন যে আপনাদের সমালোচনা করবেন না, আমাদের সাথে ভালো ব্যবহার করেন, নাহলে কিন্তু আমরা ক্ষমতায় যাব। এই আচরণ কি বাকি দলগুলো করে না? বাকি দলগুলো তো আমাদেরকে বলে নাই নতুন বন্দোবস্ত দিবে, আমাদেরকে বলে নাই রাষ্ট্র মেরামত করবে, আমাদেরকে ইনক্লুসিভিটি, আবল তাবল নানান শব্দ বলে নাই, নতুন বাংলাদেশ বলে নাই। বাকি দলগুলোকে তো আমরা চিনি, বাকি দলগুলোকে তো আমরা চিনি। আপনি একটা জঙ্গলে প্রবেশ করেছেন, সেখানে আপনি শেয়াল চেনেন, কুকুর চিনেন, হরিণ চিনেন, বাঘ চিনেন, সব চিনেন। কিন্তু কেউ একজন এসে আপনাকে বাঘের চামড়া ধারণ করে বলল যে আমি আসল বাঘ। তখন যদি আমরা আবিষ্কার করি যে সে আসলে বাঘ না, সে আগের ওইটার মতোই, তাহলে তাদের সমালোচনা বেশি হবে। আগের গুলাকে তো আমরা চিনি, তাদেরকে তো আমরা দেখেছি, তারা তো আমাদের চেনা। কিন্তু আপনি এসে বললেন যে আপনি আলাদা। আজকে এই অনুষ্ঠানে যদি আপনি আমাকে এসে বলতেন আমি কিন্তু অন্য উপস্থাপকদের মতো না, আমি আলাদা, তাহলে আমি খুঁজে বের করবো না যে আপনি আসলে কোনখানে আলাদা। তো আমি যদি দেখি আপনি আলাদা না, তাহলে আমি আরো বেশি সমালোচনা করবো আপনার, যে আপনি বলতে গেলেন কেন আপনি আলাদা। তো এনসিপি কি করেছে? এনসিপি রাজনৈতিক ভাবে আসলে সে বাংলাদেশের কোন ইতিহাসটাকে নির্মাণ করতে চায় সেটা ব্যাখ্যা করেছে? করে নাই তো। এনসিপি কে নিয়ে আপনি আমার একটা আলাদা অনুষ্ঠানই করতে পারেন, আমি আপনাকে ব্যাখ্যা করে করে বোঝাতে পারবো যে তাদের কোন কোন জায়গাতে রাজনৈতিক ভুল রয়েছে। তাদের একটা বড় রাজনৈতিক ভুল হচ্ছে তারা কোন ইতিহাসটাকে এন্ডোর্স করে, এটা কি তারা বলতে পেরেছে? তারা কি করেছে? তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্যক্তিকে অপমান করেছে, মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের একটা অংশকে অস্বীকার করেছে, মুক্তিযুদ্ধের একটা ইতিহাসের অংশকে এবং সেই অংশে যারা সবচাইতে উজ্জ্বল নেতা তাদেরকে মুর্দাবাদ দিয়েছে। তাহলে এনসিপি আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কি আসলে প্রকৃত ইতিহাস হিসেবে দেখতে চায় নাকি তাদের ইচ্ছা অনুযায়ী দেখতে চায়? আপনি যখন ইতিহাসকে বিবেচনা করবেন তখন কে শেখ হাসিনার চাচা, কে শেখ হাসিনার বাবা, অথবা শেখ হাসিনা নিজেকে, এটা বিবেচনা নেবেন না। আপনি বিবেচনা নেবেন ওই ঘটনাগুলির সময় কার কি ভূমিকা ছিল। ইতিহাস তো সেইটাই। তাহলে আপনি রাজনৈতিকভাবে কি এটা নির্দিষ্ট করতে পেরেছেন যে আপনি আসলে নিরপেক্ষ ইতিহাসের ক্ষেত্রে? এক। দুই হচ্ছে রাজনৈতিকভাবে তারা কার সঙ্গে যুক্ত হয়েছে? তারা বলেছে আমরা এটা ভোটের জন্য করেছি, এটা একটা নির্বাচনী ঐক্য। তাহলে কি দাঁড়ালো? এই একই নির্বাচনী ঐক্য তো একসময় জামাতের সাথে বিএনপির ছিল, একসময় জামাতের সাথে আওয়ামী লীগেরও ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় জামাত এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছে এবং ওই সময় জামাত বিএনপির বিরোধিতা করেছে।
ওই একইভাবে আবার বিএনপির সঙ্গে জামাত ছিল, তখন তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে। তাহলে এই একই নির্বাচনী ঐক্য তাহলে এনসিপিও করলো জামাতের সাথে। তাহলে কোথায় চরিত্রের পার্থক্য হলো? স্বার্থের ঐক্য করে, আগে যেমন স্বার্থের ঐক্য হতো। তাহলে এনসিপি তার রাজনৈতিক চরিত্রের মধ্যে এটা প্রমাণ করতে পারলো না যে তারা আলাদা। নীতি এবং আদর্শের প্রশ্নে আপোষ করে না, বরং তারা আপোষ করে। তারপরে তারা সংসদে গেল, সংসদে গিয়ে তাদের এমপি জনগণের কথা না বলে কি বললো? আমাদের গাড়ি দরকার, আমাদের অফিস দরকার। ব্যক্তিগত চাহিদা প্রথমে বললো। গাড়ি আর অফিস ছাড়া এমপির কাজ করা যায় না। অতীতের এমপিদের গাড়ি আর অফিস ছিল সবসময়। গাড়ি আর অফিস এইসব দেওয়ার ক্ষমতা তো হয়েছে বাংলাদেশের বহু পরে, কিন্তু ৭৩ সালে, তারপরে ধরেন এই ৭৯ সালের পরে, তারপরে আবার ৮২-৮৩ সালে এরশাদ আসার পরে এগুলো চালু হয়েছে, এই যে এমপিদেরকে নানান সুবিধা দেওয়া। এর আগে অতীতে যে আরো পার্লামেন্ট হয়েছে, প্রাদেশিক পার্লামেন্ট হয়েছে পাকিস্তান আমলে, তখন কি গাড়ি বাড়ি দিত? রিক্সা চড়ে এমপি হওয়া যায় না? কিন্তু আর আপনি এমপি হলেন রিক্সায় চড়ে, জি, তারপর আপনি গাড়ি চাইছেন, মানুষ এগুলো প্রশ্ন করবে না? তাহলে ব্যক্তিগত দাওয়া করতে শুরু করলো, মানুষ ফ্রিজ এসি ডিশ ওয়াশার নিয়ে জোকস করতে শুরু করলো। এই কাজগুলি কারা করলো? এনসিপি করলো। এনসিপি নারীর প্রশ্নে যে জায়গাতে থাকার কথা ছিল সেখানে থাকলো না। কিন্তু তাদেরই দলের একাধিক নেতা নারীকে যেই সভায় প্রকাশ্যে কুৎসিত ভাষায় গালিগালাজ করা হচ্ছে সেখানে উপস্থিত হলো এবং বক্তৃতা দিল শাহবাগে, নারী সংস্কার কমিশনের পরে। আপনার নিশ্চয়ই মনে আছে সেটা। তাহলে এনসিপি কি নারীর প্রশ্নে ঠিক জায়গাতে থাকতে পারলো না? এনসিপির সবচেয়ে প্রমিনেন্ট নারী নেত্রী যারা, তাদের একটা অংশ এনসিপি থেকে বের হয়ে গেল। কেন বের হয়ে গেল? কি সমস্যার কারণে? এনসিপি সেটা ব্যাখ্যা করতে পেরেছে। তাহলে একটা তরুণ রাজনৈতিক দল, নবীন রাজনৈতিক দল, তার জন্মের শুরুতেই যদি এরকম একটা অবস্থা তৈরি করে, তাহলে আগামী দিনগুলিতে কি ঘটবে সেটা আমরা একটা ধারণা করতে পারি। এনসিপি যদি তাদের এই রাজনৈতিক জায়গাগুলিকে মীমাংসা না করে এবং তাদের রাজনৈতিক ভুল ত্রুটিগুলিকে শুনতে আগ্রহী না হয়, তাহলে এনসিপি একই রকমভাবে আরেকটা ছোট আওয়ামী লীগ কিংবা ছোট বিএনপি কিংবা ছোট জামাতে পরিণত হবে। তাদের কোনো আলাদা অস্তিত্ব থাকবে না। এবং এখন তারা যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি রাজনীতি কন্টিনিউ করে, তাহলে এই দলটা ছোট হবে, এই দলটা বড় হবে না। তার মানে তো বলাই চলে যে যেই পথে এখন আসলে তারা হাঁটছেন সেই পথটা আরো বুঝবার বাকি আছে তাদের। আপনি কতগুলো দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার মনে আছে যে নাহিদ ইসলাম এবং এনসিপি সম্পর্কে মিয়া পরোয়ার সাহেব একটা উক্তি করেছিলেন। উনি বলেছিলেন যে এরা তো আমাদের ছেলে পেলে, বাপের সাথে কি যেন একটা কি বলে না বলে কেমন একটা উনি একটা মন্তব্য করেছিলেন। পুরো মন্তব্যটা আমার মনে নাই, কিন্তু পিতা পুত্রের সম্পর্ক ওই ব্যাপারটা ছিল ওই মন্তব্যে। এই সম্প্রতি আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি বলছেন এই সালাম দাও সবাইকে, বড়দেরকে সালাম দাও। জিনিসটা ভালো, উনি ভালো কাজ করেছেন। কিন্তু এটা তো বুঝতে পারছেন যে এনসিপির মধ্যে নেতা নেত্রীরা মুরব্বীর আসনে জামাতকেই বসিয়েছেন। তো এনসিপি তো এটা মানুষের পারসেপশন হবে যে এরা জামাতের সহযোগী দল, কারণ এদের নেতাকে সালাম দেওয়া শিখায় কে? এটা আমি যদি বলতাম সালাম দাও, তাহলে কি বলতো যে হেই আপনি দোসর, আপনি আমাদেরকে সালাম দেওয়া শিখাইতে আসছেন। কিন্তু আমি যেদিন তাদেরকে একটা টক শোতে তাদের কোনো একটা নেতার সঙ্গে আমি জোরালো ভাষায় কথা বলেছি, আমি তো একই জায়গা থেকেই বলেছি সালাম দেওয়াটা। গোলাম পরোয়ার বললে ঠিক আছে, আমি বললে ঠিক নাই। আমি বলেছি যে বয়স্কদেরকে সম্মান করো, ওইটাই তো বলেছিলাম। যে তুমি যদি আমাকে বলতে পারো, আমার সমালোচনা করতে পারো, তাহলে আমি তোমাকে কেন বলতে পারবো না? তুমি যদি সত্যি আমার চেয়ে বয়সে কম হও, তুমি আমাকে বলতে পারবা নানান ধরনের বাজে কথা। আমি তোমাকে এইটুকু বলতে পারবো না একটা বাগধারা যে তুমি হাঁটুর বয়স। এটা আমি বলেছি ওই যেদিন আমি উত্তেজিত হয়েছিলাম। আমি খুব বুঝেই কোথাও জোরে কথা বলি এবং আমি মোটেও রাগ করি নাই, রাগ করে কথাটা বলি নাই, আমি জোরালোভাবে বলেছি। কারণ আপনি আমাকে বলেন প্রকাশ্য জনসভায় যদি এনসিপির সভাপতিকে কেউ বলতে পারে সালাম দাও বড়দেরকে, ওই একই কথাই তো আমি ওই দিন বলেছিলাম যে বড়দেরকে সম্মান করো। তা আমি বললে দোষ, উনি বললে ঠিক, তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে তাহলে ওনারাই আসলে বাবা। তাহলে ২৪-এর পরে যেই ভরসার জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের, যে তরুণদের রাজনীতির ওপর ভিত্তি করে বদলে যাবে বাংলাদেশের সামনের চিত্র, সেই জায়গাটায় ভাটা পড়লো কিনা আমাদের? তরুণদের উপরে ভরসা না করে কোনো উপায় নাই। কেন জানেন? তরুণরাই তো সামনের দিন, আমরা তো না। আমি যখন তরুণ ছিলাম আমিই ছিলাম সামনের দিন। আপনি যেমন আজকে তরুণী, আপনি সামনের দিন। এখন একটা অদ্ভুত উদাহরণ দিই, কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশনে ডিজি হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন সামনের দিনে আপনি ডিজিটা হইতে পারবেন হয়তো, আমি তো হব না, তাই না? তাহলে সামনের দিন আপনি তো আপনার উপরে ভরসা না করে কোনো উপায় আছে? এটা ন্যাচারাল যে তরুণদের উপরে মানুষ ভরসা করবে, সামনের দিনে তারা দেশ চালাবে। পুত্রের উপরে পিতা ভরসা করে, তাই না?
আগের জেনারেশন সবসময় পরের জেনারেশনের উপর ভরসা করে, তো সেইখানে তো কোনো অসুবিধা নাই। কিন্তু সেই ভরসা প্রতিদান দেওয়ার মতো অবস্থায় একটা রাজনৈতিক দল তারা তৈরি করতে পেরেছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এবং সেই প্রশ্ন যদি আপনি যৌক্তিকভাবে বিবেচনা করেন তাহলে দেখবেন যে তরুণরা মূলত তরুণদের মতো আচরণই করছে না। তারা ওই বয়স্ক, ওই পুরনো দিনের যে রাজনীতি, সেই রাজনীতিকেই তারা তাদের মতো করে প্যাকেজিং করছে। এবং এইখানেই হচ্ছে আশাভঙ্গের কারণ। আপনার ভাষা আগের চেয়েও কুৎসিত। আপনার একজন নেতা বয়স্ক নেতাদেরকে নাম ধরে ডাকে, এটা কি আমাদের সংস্কৃতিতে আছে? আবার সেটা নিয়ে সমালোচনা করলে তারা উত্তেজিত হয়ে যায়। আগের মতোই ফেরি ফেরত নিয়ে আসে নিজের গাড়ি পার করানোর জন্য। তো এগুলো দেখলে পরে আমরা কি ভাবি, আমরা কি বুঝি? আমরা বুঝি যে না, আসলে তো একই। জি। তো সেই জায়গা বদল তারা যদি করতে না পারেন, সেটার দায় তো এই অতীত প্রজন্ম নিবে না, বা আগের প্রজন্ম নিবে না। আগের প্রজন্মে যে নেতারা ছিলেন তারা কি এরকম আইডিওলজি দাঁড় করিয়ে গেছেন? আগের প্রজন্মের নেতাদের একটা বিরাট অংশ আছেন যারা সত্যিকার অর্থেই এক ধরনের জনমুখী রাজনীতি করেছেন। শেখ হাসিনার শাসনামলকে দিয়ে তো পুরা বাংলাদেশকে বিবেচনা করলে হবে না। শেখ হাসিনার শাসনামলেও অনেক এমপি এবং অনেক রাজনীতিবিদ ছিলেন যারা মানুষের সঙ্গে কাজ করেছেন। পুরা দলটা তো আর নষ্ট হয়ে যায় নাই। দলের শাসক যারা, যাদের হাতে ক্ষমতা ছিল, তারা অনেক অন্যায় করেছেন। কিন্তু এর জন্য কি তাদের যারা কোটি কোটি ভোটার ছিল তারাও দোষী হয়েছে? তারা তো দোষী হয় নাই। তারা তাদের দলকে ভোট দিয়েছে। আপনি যখন ব্রাজিলকে সমর্থন করেন, আর ব্রাজিল যখন কয়টা গোল জানি 7টা গোল খায়, সমর্থকরা দায়ী? তা তো না। তাহলে যে খেলছে, যে কাজটা করছে, তার ভুল ত্রুটির বিচার হবে। এখন অতীত প্রজন্মে বহু ভালো উদাহরণ আছে, সেই উদাহরণগুলি তারা নিতে পারেন। আর এখন তো উদাহরণ খুঁজতে শুধু দেশে খুঁজতে হয় না, বিদেশে উদাহরণ আছে। আপনি সারা পৃথিবীর উদাহরণ আপনার সামনে আছে। আপনি যদি নতুন বন্দোবস্ত তৈরি করতে চান, নতুন বাংলাদেশ তৈরি করতে চান, তাহলে সেই আচরণগুলি আপনি আমাদেরকে দেখান। নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তো আমরা শিখাই নাই। ডেলুলু আমরা শিখিয়েছি, পুকি আমরা শিখিয়েছি। পুকি শিখতে পারেন, ডেলুলু শিখতে পারেন, আর রাজনীতিটা বিদেশ থেকে শিখতে পারেন না? ভাষাটা তো শিখতে পেরেছেন, গালিগুলা তো সব রপ্ত করতে পেরেছেন, সুন্দর ভাষাটা রপ্ত করতে পারেন না? বক্তৃতা তো দিতে পারছেন, পৃথিবীর সেরা বক্তৃতাগুলি শুনতে পারেন না? আপনি যেহেতু একজন অভিভাবকের জায়গা থেকেই আসলে পুরো বিষয়টাকে দেখলেন, কিছু বলতে আপনি চান একটা কিনা? বক্তৃতা বলেন, জি। এনসিপির একজন নেতার বক্তৃতা বলেন, যে বক্তৃতাটা শোনার পর আপনার মনে হয়েছে যে একটা অসাধারণ বক্তৃতা। এখনো সেই বৃদ্ধ বিতর্কিকরা যে বক্তৃতা দেয়, তার পাশে তাদের বক্তৃতা তার চেয়ে খারাপ হয়। এরা যে বিতর্ক শিখেছিল, সেই নলেজটাও তো কাজে লাগাচ্ছে না। আমরা কি বিতর্কে গালিগালাজ দিতে শিখিয়েছিলাম? তো এনসিপির একটা ভালো নেতার একটা বক্তৃতার কথা বলেন, যে এই বক্তৃতাটা আপনাকে মোহিত করেছে, মুগ্ধ করেছে, আপনি আমাকে উদাহরণ দেন, আমি তো মেনে নিতে রাজি আছি। তাহলে সেই বক্তৃতাটা কোথায়? সংসদের মধ্যে সেই ভাষণটা কোথায়, যে ভাষণটা দেখার পর আমার মনে হবে যে এই সেই জন এফ কেনেডি, এই সেই আব্রাহাম লিঙ্কন, এই সেই মহাত্মা গান্ধী, এই সেই মোহাম্মদ আলী জিন্না, এই সেই শেখ মুজিবুর রহমান। দেন না ওরকম একটা বক্তৃতা। কই? বক্তৃতা তো এখনো দেখি তাদেরটা ভাইরাল হয় না, বুড়া লোকজনের বক্তৃতা ভাইরাল হয়। কারণ কি? শেখে নাই। আপনি গান না শিখে গান গাইলে হবে? চাকরি করে নাই জীবনে, ব্যবসা করে নাই, একটা কর দেয় নাই জীবনে, নাকি প্রথমে অ্যাকাউন্ট খুলেছে উপদেষ্টা হওয়ার পরে। অথচ তারা যদি এখন বসে বলে যে আমি আপনার চাকরি বাকরির মীমাংসা আমি করব, এটা হয়? এটা হয় না কখনো। অভিজ্ঞতার মূল্য আছে পৃথিবীতে, নিঃসন্দেহে। প্রশিক্ষণের মূল্য আছে পৃথিবীতে, সময় নিজে একটা শিক্ষক। সেই বিষয়গুলো অস্বীকার করবেন আপনি শুধু তারুণ্যের গোয়ার্তমিতে? এটা হয় না। পৃথিবীর সব লোক 22 বছর বয়সে কবিতা লিখে মরে যায় না, সবাই সুকান্ত হয় না। এখন প্রত্যেকে যদি নিজেকে সুকান্ত ভাবে, তাহলে বাংলা পরীক্ষায় তো সব দেখা যেত লেটার পায়। তাহলে 6,90,000 ছেলে মেয়ে ফেল করে কেন? যেহেতু আপনি অভিভাবকের জায়গা থেকে সবগুলো কথা বললেন, আপনি তরুণদের উদ্দেশ্য করে কিছু বলতে চান কিনা আয়োজনের একদম শেষ পর্যায়ে? না, কিছু বলতে চাই না। কেননা আমি যাদের সঙ্গে কাজ করেছি, এই তরুণদের সঙ্গে বছরের পর বছর, আমার যা বয়স, সেই বয়সে আমি আমার জীবনের 3 ভাগের 2 ভাগ ব্যয় করেছি তরুণদের পেছনে। আমি বছরে 3 মাস আয় করলে 6 মাস আয় করি নাই। আমি স্কুলে স্কুলে, কলেজে কলেজে গিয়েছি, বক্তৃতা দিয়েছি, বিতর্ক শিখিয়েছি, সংগঠন করেছি। আমি রোটারি একটা অর্গানাইজেশন করেছি, আমি রেড ক্রিসেন্ট করেছি, আমি বন্ধুসভা করেছি, আমি ডিবেট ফেডারেশন করেছি, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সংগঠক হিসেবে যুক্ত থেকেছি। আমি যে এত এত কাজ করেছি, সেটা প্রাপ্য পুরস্কার আমি পেয়েছি না। এত গালিগালাজ, কালচারাল ফ্যাসিস্ট বলা, ছবি ঝুলে অপমান করার চেষ্টা করা, এই কাজটা যে করেছে, সেই ছেলেটিকে যখন সে প্রথম উপস্থাপনা করে, ফেসবুকে প্রথম পোস্ট দিয়েছে যে ছেলেটা, রংপুরের এক চিকিৎসক, জি। এই ছেলেটি আমার সামনে
রীতিমতো নত হয়ে থেকেছে, তাদেরকে যে উচ্চারণ বিতর্কের ক্লাস নেওয়া সেটা আমি নিয়েছি, তো আমি আমার প্রতিদান পেয়েছি। তো আপনি ততক্ষণ পর্যন্ত উপদেশ এবং পরামর্শ দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি উপলব্ধি করবেন যে এই পরামর্শ এবং উপদেশ কাজে লাগবে। যে আমাকে মনে করিয়ে দেয় যে আপনার উপদেশ এবং পরামর্শের প্রয়োজন নাই, তাকে তো আমার উপদেশ এবং পরামর্শ দেওয়ার দরকারও নাই। ফলে আমি কোনোভাবেই কোনো উপদেশ এবং পরামর্শ দেব না। তবে আপনাকে ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিলেন। খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আমাদের হলো। এই আলোচনাগুলো থাকবে, এই কথাগুলোই আসলে ভবিষ্যতে আমরা দেখব, আমাদের পরের প্রজন্ম দেখবে। কলি দেখেন, আপনার সাথে আমার পরিচয় কাজের মধ্যে দিয়ে, জি। এবং আপনি আরো তরুণ ছিলেন। আপনি দেখেছেন যে আপনি আমার সঙ্গে কাজ করেছেন, ফলে আপনি কিন্তু নিশ্চিতভাবে দেখেছেন যে আমি কি চাই বা কি ধরনের কাজ করতে পছন্দ করি বা কাদেরকে আমি পৃষ্ঠপোষকতা করতে চাই। ফলে আপনি আমার সম্পর্কে বলতে পারবেন। কিন্তু যে আমাকে কোনোদিন দেখে নাই, একসঙ্গে কাজ করে নাই, কিংবা একই টেবিলে খায় নাই, কিংবা একই সঙ্গে একটা যানবাহনে যাতায়াত করে নাই, সে যখন আমার সম্পর্কে মন্তব্য করে, এবং সেই মন্তব্য এমন একটা মন্তব্য যে মন্তব্য কুৎসিত, অন্যায়, এবং সেই অন্যায় এবং কুৎসিত মন্তব্যকে পৃষ্ঠপোষকতা করার জন্য আরও 5,000, 10,000, 15,000 লোক এসে সেইখানে উৎসাহ দেয়, সেরকম একটা সমাজে যদি কেউ আশা করে যে ভালো পরামর্শ কেউ দিবে, ভালো কথা কেউ তাদেরকে শোনাবে, এটা তো একটা ভুল একটা আশা বা ভুল একটা চিন্তা। আমাদের এই সমাজে এখন যে সংস্কৃতি, এই নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ ইত্যাদি নাম দিয়ে যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা বিষাক্ত অবস্থা। এই বিষাক্ত অবস্থার যে বিষময় পরিণতি, এই পরিণতি কিন্তু ভোগ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে, বয়সের কারণেই। ফলে এই অসম্ভব, এবং আমি বলবো যে এক ধরনের পর্বত প্রমাণ এই আবর্জনা এবং বিষময়তার মধ্যে অল্প কিছু মানুষ যারা এখনো পর্যন্ত নিজের কথাটা বলে, এদেরকে আপনি 1, 2, 3, 4 করে অঙ্ক করেন, দেখেন কারা। যে সমাজে জ্ঞানীর সম্মান নাই, যে সমাজে বুদ্ধিমানের সম্মান নাই, যে সমাজে স্পষ্টবাদীর মর্যাদা নাই, যে সমাজে মানুষের কাজের সমালোচনার চাইতে ব্যক্তিগত সমালোচনায় মানুষ ব্যস্ত হয়ে যায়, যে সমাজে মানুষকে বডি শেমিং করা হয়, তার জেন্ডার শেমিং করা হয়, যে সমাজে শিশু থেকে বৃদ্ধ কেউ আপনার বিষাক্ত অপবাদের হাত থেকে রেহাই পায় না, সেই সমাজে নতুন বাংলাদেশ তৈরি করবেন? গোবরে পদ্মফুল জন্মায় দেখে পুরো দেশ গোবরে ভরে দিবেন যে ভবিষ্যতে পদ্মফুল হবে? গোবরে পদ্মফুল একটা ব্যতিক্রমী ঘটনা। পদ্মফুলের জন্য আসলে পরিষ্কার টলটলে পানি লাগে, এই জন্য পদ্ম পুকুর, নাহলে গোবর পুকুরে পদ্ম হতো। তা আজকে যে অবস্থা যে রাজনীতির, এই গোবরের মধ্যে যদি কেউ মনে করে যে পদ্মফুল জন্মাবে, সে নিজেকে নিজে পদ্মফুল ভেবে খুশি হোক, নিজেকে পদ্ম ভাবুক, শাপলা ভাবুক, কলি ভাবুক, কিচ্ছু আসে যায় না। ফলে আজকে যে সমাজকলি তৈরি হয়েছে, এই সমাজকে এই রাহুমুক্ত করার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, সেই প্রক্রিয়াতে তরুণরা নাই, এবং এই তরুণদের দলের কোনো কর্মসূচি নাই। বাংলাদেশে তরুণদের একটা রাজনৈতিক দল হবে, অথবা তরুণরা কোনো বৃহৎ রাজনৈতিক দলে যুক্ত হবেন, কিন্তু সেই দলটা এই দলটা না। এই দলটা ক্ষমতায় যাওয়ার জন্য একদল ক্ষমতা লোভী, ক্ষমতায় যাওয়ার জন্য প্রবল আগ্রহী তরুণের একটা সমাহার। তা না হলে তারা সংসদ সদস্যের পদের চাইতে এই সমাজ পরিবর্তনের জন্য কাজ করাকে অনেক বড় বলে মনে করতেন। এই দলটা তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আজকের এই সমাজে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, অশিক্ষিতকে শিক্ষিত পরিণত করা, নারীদেরকে সম্মান করা, নারীদেরকে অধিকার দেওয়া, বাংলাদেশের সব জায়গাতে অধিকার বঞ্চিত মানুষের অধিকারের জন্য সংগ্রাম করা, এইগুলিকে তারা কাজ হিসেবে বেছে নিতেন। সেইটা না নিয়ে তারা বেছে নিয়েছেন সংসদে কী করে আরো 32টা আসন পাওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, হুইপ হওয়া যায়, গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, এইগুলিকে তারা নিজের বিষয় হিসেবে নিয়েছেন। তারা কাউকে সতর্ক করার সময় বলেন, খবরদার আমাদের সমালোচনা করার সময় আমরা কিন্তু ক্ষমতায় যাব। আপনাকে ভালোবাসার জন্য আমার এটা প্রয়োজন নয় যে আপনার কত ক্ষমতা আছে, আপনাকে স্নেহ করার জন্য আমার প্রয়োজন নাই আপনি কোন পদে কোন টিভি চ্যানেলে কাজ করছেন এটা জানার। কিন্তু আপনি যদি আমাকে মনে করিয়ে দেন যে খবরদার আমি কিন্তু একদিন বাংলাদেশ টেলিভিশনের ডিজি হব, এই জায়গাটা হচ্ছে ভুল। এবং সেই ভুলের মধ্যেই পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা নিমজ্জিত হতেই চলেছে। এবং এই নিমজ্জন থেকে ওঠার জন্য আমি জানি না কোন প্রক্রিয়া আছে, তবে একটা নাটক আছে, এই নাটকটার কথা আমি আপনাকে মনে করিয়ে দিই। এটা হচ্ছে সেলিম আল দীনের একটা নাটক, নিমজ্জন। সেই নিমজ্জনে একটা শহরের কথা বলা হয়, যে শহরে 3 নদীর মোহনায় শহরটা, এবং সেই শহরে একজন পথিক আসে, একজন পরিব্রাজক আসে, এবং সেই পরিব্রাজক সেই 3 নদীর মোহনার শহরে প্রবেশ করার পর সে দেখে যে সেই শহরটা পাপে, পঙ্কিলতায়, নির্যাতনে, দুর্ঘটনায়, প্রবল আবর্জনায় পরিপূর্ণ।
সেখানে মানুষ আসলে মানুষ হিসেবে বেঁচে থাকতে পারার অবস্থায় নাই। এটা একটা প্রতীকী নাটক। আজকে 3 নদীর মোহনার একটা শহর হচ্ছে ঢাকা। চারিদিকে তিন দিকে 3টা নদী, ইনফ্যাক্ট 4টা নদী। একদিকে বালু নদী, একদিকে তুরাগ নদী, একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা। আমাদের নদীগুলো পর্যন্ত আবর্জনায় পরিপূর্ণ। এই আবর্জনায় পরিপূর্ণ নদী দিয়ে এই চারিদিক পরিবেষ্টিত এই ঢাকা শহরে নদীগুলাকে পরিষ্কার করার একটা কাজ নিত এনসিপি। বলতো যে আমরা এই ঢাকা শহরের ময়লাটা পরিষ্কার করে দিই, আমরা এই বাংলাদেশের সব জায়গাতে তরুণরা মিলে শুধু ময়লাটা পরিষ্কার করি। আপনার মনে আছে এরা যেদিন সরকার পতন ঘটলে এরা ট্রাফিক ঠিক করতে শুরু করলো, যেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানবাহন চলাচল। লোকে কি বলল, আইনের শাসন বোঝানোর জন্য এরা দেখাচ্ছে যে দেখো রাস্তার মধ্যে নিয়ম মেনে চলতে হয়। ওই কাজটাই অব্যাহত রাখতো। অথচ আমরা দেখলাম মুচলেকা দিয়ে নারী নির্যাতনকারীকে থানা থেকে মুক্ত করা হচ্ছে। আমরা দেখলাম অপরাধীর পক্ষে তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমরা দেখলাম মব তৈরি করে জোর করে কাউকে থানায় নিয়ে বন্দি করতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখলাম বয়স্ক মানুষকে অপমান করা হচ্ছে, শিক্ষকদেরকে জুতার মালা ঝুলানো হচ্ছে, কাউকে কাউকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের ছবি ঝুলিয়ে দেওয়া হচ্ছে টিএসসির মতো জায়গায়। আর সেখানে নিয়াজ সাহেবের মতো অপদার্থ অপগণ্ড ভিসি তিনি সেগুলা দেখছেন চেয়ে চেয়ে। তাকে আবার মহৎ করা হচ্ছে, উনি বাচ্চাদের সাথে খেলে। আর এই লোকটা চাকরি চলে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে পদ পায়। তাহলে আমরা কি ভাব যে এরা ওই পদ পদবীর জন্য এসেছিলেন, ভিসি হওয়ার জন্য এসেছিলেন? ছেলে মেয়েদেরকে ব্যবহার শেখানোর জন্য আসেন নাই, আচরণ শেখানোর জন্য আসে নাই। আর তাদেরকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যতে অনেক আশা ভরসার জায়গা তৈরি করতে হবে। এই মিথ্যা বলার জন্য আমি প্রস্তুত না। যেখানে আশা নাই সেখানে আশা নাই, এটা নেতিবাচকতা না, এটা সত্য কথা। একজন ডাক্তার যখন বলে যে কারো ক্যান্সার হয়েছে, এটা নেতিবাচকতা না, এটা ডায়াগনোসিস। সমাজের কিছু মানুষকে সমাজের এই রোগকে ডায়াগনোস করতে হয়, এবং আমি সেই জায়গায় আছে কিনা জানি না, কিন্তু কেউ না কেউ বলবে। সবার মুখ সব সময়ের জন্য বন্ধ করা যায় না। কিছু মানুষের মুখ কিছুদিনের জন্য, এবং সব মানুষের মুখও কিছুদিনের জন্য বন্ধ করা যায়, কিন্তু সব মানুষের মুখ সব দিনের জন্য বন্ধ করে রাখা যায় না।